শিরা উপশিরা রক্ত ধমনী হৃৎপিণ্ড ছাড়া যেমন একটা মানুষ বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনই শিক্ষাক্ষেত্রেও কয়েকটি উপাদান রয়েছে যে উপাদানগুলি ছাড়া কোনো শিক্ষা প্রক্রিয়াই পরিচালিত হতে পারে না। ইয়েস, ঠিকই শুনেছ। এই যে হিউম্যান বডিটা দেখছো, এই হিউম্যান বডিটা ততক্ষণই বেঁচে থাকবে যতক্ষণ আমার মধ্যে রক্ত, শিরা উপশিরা, হৃৎপিণ্ড, কিডনি এগুলো অ্যাক্টিভ থাকবে, এগুলো সক্রিয় থাকবে, ততক্ষণই কিন্তু আমি বেঁচে থাকবো। ঠিক তেমনই শিক্ষাক্ষেত্রেও তাই। একটা আদর্শ শিক্ষা প্রক্রিয়া তখনই পরিচালিত হবে যখন শিক্ষার গুরুত্বপূর্ণ কিছু উপাদান, শিক্ষার তাৎপর্যপূর্ণ কিছু উপাদান যেগুলো সক্রিয় থাকবে। সেই উপাদানগুলি কিন্তু না থাকলে কোনো শিক্ষা প্রক্রিয়ায় পরিচালনা হতে পারে না। এটা শুধু আমি বলছি না, এটা শিক্ষাবিদগণ বলছে, এটা সায়েন্স বলছে, এটা বিজ্ঞান বলছে। কি তোমাদের মনে হচ্ছে তো স্যার আপনি যে কথাটা বলে দিলেন, স্যার ভালোই তো ডায়লগটা দিলেন, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি যেটা বলছেন সেটা ঠিক? 100%, 200% আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এখনই প্রমাণ করে দেবো যে শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যে উপাদানগুলি ছাড়া কোনো শিক্ষা প্রক্রিয়ায় পরিচালিত হতে পারে না। তো তোমরা অলরেডি বুঝেই গেছো থাম্বনেল দেখে, টাইটেল দেখে এবং আমার এই ডায়লগ শুনে। কি আজকে আমরা শুরু করব ক্লাস 11 এডুকেশন প্রথম সেমিস্টার। ক্লাস 11 এডুকেশন প্রথম সেমিস্টারের তৃতীয় অধ্যায়, শিক্ষার উপাদানসমূহ, অর্থাৎ শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদানসমূহ, শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদানসমূহ। অলরেডি ইতিমধ্যেই কিন্তু আমরা দুটো ম্যাচ খেলে নিয়েছি, তাই না? দুটো ম্যাচ, এবং দুটো ম্যাচেই আমরা জিতে গেছি, কি তাই তো? অলরেডি পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়েও কিন্তু ভালো রেজাল্ট করেছো যারা ইতিমধ্যে গ্রুপে রয়েছো। তো এটাকে আমি জাস্ট একটু খেলা আকারে বলছি, মানে এখন তো আইপিএল এর মরশুম, তাই না? আইপিএল চলছে, খেলা চলছে, এটা চলছে, ওটা চলছে। তো সেই অর্থেই যদি আমি ভেবে নিই, অলরেডি আমাদের কিন্তু আজকে তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে, আর আমি জানি তৃতীয় ম্যাচের প্রস্তুতি কিন্তু এই যে এখন থেকেই নিতে হচ্ছে, কি তাই না? আজকে এই যে পার্ট 1-এর ক্লাস, আর এই পার্ট 1 থেকেই কিন্তু আমরা তৃতীয় ম্যাচের প্রস্তুতি নেব, কারণ অলরেডি প্রথম অধ্যায় মানে ফার্স্ট ম্যাচ খেলে নিয়েছি, জিতেও গেছি। সেকেন্ড ম্যাচ দ্বিতীয় অধ্যায় শিক্ষার লক্ষ্য খেলে নিয়েছি, জিতেও গেছি। এবং আজকে আমরা তৃতীয় ম্যাচ অর্থাৎ তৃতীয় অধ্যায় শিক্ষার উপাদানসমূহ, এটা তার মানে আজকে আমরা খেলবো। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি খেলা শেষ হলে কিন্তু ট্রফিটা আমরাই বাড়ি নিয়ে ফিরবো। খেলা শেষ হবে মানে চ্যাপ্টারটা শেষ হবে, ট্রফিটা আমরাই বাড়ি নিয়ে ফিরবো। মানে আমি একা নো, আমরা, এই যে আমি এবং আমার সৈনিক মানে তোমরা যারা আমার র্যাঙ্কার্স রয়েছে তারা, কি তাই তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের জমজমাট ক্লাস, আমাদের ক্লাস 11 এডুকেশন সেমিস্টার 1-এর তৃতীয় অধ্যায় শিক্ষার উপাদানসমূহ। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেককে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, অনেকেই যেহেতু নিউ অ্যাডমিশন বা অনেকেই কিন্তু ইউটিউবে সার্চ করে হয়তো প্রথম ক্লাস দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি, অনেকেই হয়তো চাইছো যে স্যার কী করে ক্লাসগুলো পাবো, কী করে স্যার সবগুলো ক্লাস পাবো আমরা, কী করে স্যার আপনার নোটস, আপনার স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পাবো। স্যার প্রথম সেমিস্টার তো এমসিকিউ পরীক্ষা, তার মানে বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কি তাই তো? 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা, তোমাদের রুটিন অলরেডি দিয়ে দিয়েছে আমাদের শিক্ষা সংসদ। তাহলে স্যার সময় তো পার হয়ে যাচ্ছে, কিভাবে স্যার আপনার প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালস, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যাতে অল্প একটু পড়ে আমরা ফুল মার্কস পেতে পারি, 40-এ 40 পেতে পারি। এতদিন সবাই পেয়ে এসছে, এবারও কিন্তু তোমরা পাবে। তাই যারা ভাবছো কি করে ক্লাসগুলো পাবে, কি করে তোমরা অ্যাডমিশন নিবে, কি করে গ্রুপে জয়েন হবে, তাদের উদ্দেশ্যে বলছি সময় নষ্ট না করে ঝটপট হোয়াটসঅ্যাপ করো 7063619127 নাম্বারে। আবার বলেছি 7063619127 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে তোমার নাম, ক্লাস, সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো, কারণ এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে আমার, দেখতেই পাচ্ছ। এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, দর্শন, 9খানা সাবজেক্টের এই মুহূর্তে ক্লাস চলছে। তো তোমার যে সাবজেক্টটা রয়েছে বা তোমার যে সাবজেক্ট প্রয়োজন, তোমরা ঝটপট জয়েন হয়ে যাও আমাদের সাথে। জাস্ট তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং তুমি কোন স্কুলে পড়ো, এই 4টে জিনিস লিখে পাঠিয়ে দিলেই আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে এবং রিপ্লাই করে তোমাদেরকে গ্রুপে জয়েন করে নেবে। ওকে, তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করব আজকের জমজমাট ক্লাস। তাহলে আজকের ক্লাসে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আমার পরিচয় দেওয়ার কিছু নেই, নমস্কার, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে। তবে তোমরা যারা নিউ ক্লাস করছো অবশ্যই কিন্তু
তোমাদের নাম এবং কোন জেলা থেকে ক্লাস করছো সেটা কিন্তু আমাদেরকে লিখে পাঠাবে। ওকে, মানে কমেন্টস বক্সে কমেন্টস করে দিও। আর লাইক করতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই লাইক করে দাও। কারণ আমি বারবার করে বলি, আমি যদি তোমাদের মোবাইল ফোন হই, তুমি হচ্ছে আমার চার্জার। তুমি যতক্ষণ না আমাকে চার্জ করছো আমি কিন্তু চার্জ হব না, কি তাই তো? আমাকে তো তুমি ইউজ করছো, যে আমি মোবাইল ফোন, তো আমি ক্লাস নিচ্ছি, ম্যাটেরিয়ালস দিচ্ছি, সব সুবিধা আমি তোমাকে দেবো, কিন্তু তুমি তো আমার চার্জার। তাহলে আমার তো চার্জ শেষ হয়ে যাবে। তো চার্জ করতে গেলে জাস্ট একটু লাইক করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। অ্যাডমিশন নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করে দাও। ওকে, তো চলো শুরু করছি আমাদের তৃতীয় অধ্যায়, শিক্ষার উপাদানসমূহ। এই যে শিক্ষার উপাদানসমূহ দেখতেই পাচ্ছ। তাহলে ভালো করে দেখো, আমি একটু আগেই বললাম যে আমাদের এই শিক্ষার কয়েকটি উপাদান রয়েছে, যে উপাদানগুলি ছাড়া গোটা শিক্ষা প্রক্রিয়ায় কিন্তু অচল, কোনো শিক্ষা প্রক্রিয়ায় পরিচালিত হতে পারে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা গাড়ির 4টে চাকার মতো, ভালো করে শোনো, একটা গাড়ির 4টে চাকার মতো, ঠিক আছে? একটা গাড়ির 4টে চাকা, এবং এই 4টে চাকাই কিন্তু একে অপরের সাথে জড়িত, কি তাই না? এই একটা গাড়ি চলতে গেলে 4টে চাকাকেই কিন্তু ঘুরতে হবে, তাই তো? এই গাড়িটা চলতে গেলে 4টে চাকাকেই ঘুরতে হবে। যদি চাকাটা না ঘুরে গাড়িটা কি চলবে? গাড়িটা কি এগোবে? নিশ্চয়ই না। তাহলে আমাদের এই শিক্ষাক্ষেত্রেও প্রধান 4টে উপাদান রয়েছে। এই 4টে উপাদানকেই কিন্তু আমাদেরকে সক্রিয় হতে হবে, এই 4টে উপাদানকেই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই 4টে উপাদান ছাড়া আমাদের কোনো শিক্ষা প্রক্রিয়াই কিন্তু পরিচালিত হতে পারে না। তো এই 4টে উপাদানকে আমরা প্রধান দুটো ভাগে ভাগ করেছি। কি কি সেই দুটো ভাগ? দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে মানবিক উপাদান, আর এই মানবিক উপাদানকে আমরা বলি সক্রিয় উপাদান। ভালো করে টার্মগুলো মনে রাখবে। একটা মানবিক উপাদান, মানবিক মানে কি? যার মধ্যে প্রাণ আছে, তাই না? মানবিক মানে যার মধ্যে প্রাণ আছে, যেটা অ্যাক্টিভ, সক্রিয়। তাহলে এই ধরনের একটা উপাদান থাকবে। তো এই ধরনের উপাদানের সংখ্যাটা দেখতেই পাচ্ছ দুটো, একটা শিক্ষার্থী, একটা শিক্ষক। দেখতেই পাচ্ছ, মানবিক উপাদান বা সক্রিয় উপাদান একটা শিক্ষার্থী এবং একটা শিক্ষক। দেন আরেকটা আছে বস্তুগত উপাদান, একটা মানবিক মানে যার মধ্যে প্রাণ রয়েছে, এবং আরেকটা রয়েছে বস্তুগত, অর্থাৎ বস্তুগত মানে আমরা বুঝতেই পারছি যার মধ্যে কোনো প্রাণ নেই, অর্থাৎ নিষ্ক্রিয় উপাদান বলছি। বস্তুগতর আরেকটা নাম হচ্ছে, দেখো, এই যে নিষ্ক্রিয় উপাদান। তাহলে এই বস্তুগত বা নিষ্ক্রিয় উপাদানও কিন্তু দুটো রয়েছে। কি সেই দুটো উপাদান? একটা হচ্ছে পাঠ্যক্রম, একটা হচ্ছে বিদ্যালয় বা পরিবেশ বলতে পারি। একটা পাঠ্যক্রম আর একটা হচ্ছে বিদ্যালয় বা পরিবেশ। তার মানে আমরা টোটাল কটা উপাদান পেলাম? একটা পেলাম শিক্ষার্থী, একটা পেলাম শিক্ষক, যে দুটো উপাদানকে আমরা বলি মানবিক উপাদান বা সক্রিয় উপাদান। দেন আমরা 3 নম্বরে পেলাম পাঠ্যক্রম, মানে যেটাকে আমরা বইপত্র বলছি, পাঠ্যক্রম। দেন আমরা আরেকটা পেলাম হচ্ছে বিদ্যালয় বা পরিবেশ। একই কথা, পরিবেশ কোনো বইয়ে দেখবে পরিবেশ লেখা আছে, কোনো বইয়ে বিদ্যালয় লেখা আছে, কিন্তু আমাদের বোর্ডের যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে কিন্তু এনভায়রনমেন্ট লেখা আছে, ইংরেজিতে দিয়েছে সিলেবাসটা এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট মানে পরিবেশ। আর বিদ্যালয়ের অবস্থান কোথায়? পরিবেশের মধ্যেই তো, তাই না? তুমি যে পরিবেশের মধ্যে বসবাস করছো সেই পরিবেশের মধ্যেই তো বিদ্যালয়ের অবস্থান। তো আমরা বিদ্যালয়ও বলতে পারি বা পরিবেশও বলতে পারি। তাহলে এইখান থেকে কিন্তু দেখো একটা অলরেডি প্রশ্ন কিন্তু খুব কমন প্রশ্ন তোমাকে দিতেই পারে, এমসিকিউ, যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা ফার্স্ট সেমিস্টার। তোমাকে কি দিতে পারে? যে নিম্নলিখিত কোনটি শিক্ষার সক্রিয় উপাদান হিসাবে পরিচিত, বা নিম্নলিখিত কোনটি শিক্ষার মানবিক উপাদান হিসাবে পরিচিত? অপশন এ বিদ্যালয়, অপশন বি পরিবেশ, অপশন সি শিক্ষক, অপশন ডি তোমার কি বলে পাঠ্যক্রম। এরকম দিয়ে দিল। আবারও বললাম কি কি দিতে পারে। ধরো তোমাকে বললো নিম্নলিখিত কোনটি শিক্ষার মানবিক উপাদান হিসেবে পরিচিত বা শিক্ষার সক্রিয় উপাদান হিসেবে পরিচিত। এবার অপশন দিল, অপশন এ বিদ্যালয়, অপশন বি পরিবেশ, অপশন সি শিক্ষক, অপশন ডি পাঠ্যক্রম। তাহলে কোনটা মানবিক উপাদান এই 4টের মধ্যে? আশা করছি সবাই উত্তরটা দিতে পারবো আমরা যারা দেখছি, কি তাই না? তার মানে মানবিক উপাদান যদি বলে তাহলে অপশন সিতে আমি কি দিয়েছিলাম? শিক্ষক। তার মানে তুমি ভালো করে লক্ষ্য করো, বিদ্যালয় যার মধ্যে কোনো প্রাণ নেই, পরিবেশ এটাও প্রাণ নেই, পাঠ্যক্রম এটাতেও প্রাণ নেই, কিন্তু শিক্ষক যার মধ্যে প্রাণ আছে, এই যে আমি। তার মানে শিক্ষকটাই হচ্ছে আমার সক্রিয় বা মানবিক উপাদান। শিক্ষকের জায়গায় শিক্ষার্থী অপশন থাকতে পারতো, যে কোনো, বা তোমাকে ঘুরিয়েও দিতে পারে নিম্নলিখিত কোনটি শিক্ষার নিষ্ক্রিয় উপাদান হিসাবে পরিচিত, এইভাবেও দিতে পারে। তাহলে তোমাকে অপশন দিয়ে দেবে, এক
শিক্ষক, 2 শিক্ষার্থী, সি অভিভাবক কিছু একটা দিয়ে দিল, বা তোমাকে অভিভাবক না দিয়ে হয়তো তোমাকে দিয়ে দিল হয়তো ছাত্র বা ছাত্রী, কারণ ছাত্র আর শিক্ষক একই গল্প। আর অপশন ডিতে দিয়ে দিল হয়তো পাঠ্যক্রম বা বিদ্যালয়, কিছু একটা দিয়ে দিল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো কোনটা নিষ্ক্রিয় উপাদান, কোনটা সক্রিয় উপাদান। কিন্তু যতই নিষ্ক্রিয় হোক আর যতই সক্রিয় হোক, ভালো করে মনে রাখবে এই সক্রিয় আর নিষ্ক্রিয় উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। কেন গোটা শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করতে গেলে, গোটা শিক্ষা প্রক্রিয়াকে পরিচালনা করতে গেলে আমার যেমন মানবিক বা সক্রিয় উপাদানের প্রয়োজন, অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষকের প্রয়োজন, ঠিক একই রকমভাবে আমার বস্তুগত বা নিষ্ক্রিয় উপাদানেরও প্রয়োজন, অর্থাৎ পাঠ্যক্রম বা বিদ্যালয়েরও প্রয়োজন। এই 4টে উপাদান, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং বিদ্যালয়, এই 4টে উপাদান যদি একসাথে কাজ না করে, একসাথে যদি তারা অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু কোনো শিক্ষা প্রক্রিয়ায় পরিচালনা হতে পারে না। তো চলো আমরা একটু দেখে নিই সত্যি কিনা কথাটা। চলো আমি আমার টেকনিকে বোঝাই, আমি আমার রুলস অনুযায়ী বোঝাই। ধরো আমি বললাম যে শিক্ষার্থী, তুমি বলছো যে স্যার আপনি বলছেন তো, আপনি বলছেন শিক্ষার্থী, তাহলে দেখুন তো গোটা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে শিক্ষার্থীকে বাদ দিয়ে দেখুন তো যে এই 3টে বিষয় নিয়ে শিক্ষা প্রক্রিয়া কি পরিচালনা হতে পারে। তো চলো আমরা চেক করি একটু হচ্ছে কিনা। মনে রাখবে এই যে ধরো একটা গোটা শিক্ষা ব্যবস্থা বা একটা শিক্ষা প্রক্রিয়া, যেখানে শিক্ষক আছে, ধরো আমি আছি, তাই না, আমি শিক্ষক, তার মানে আমি আছি, পাঠ্যক্রমও আছে অর্থাৎ বইপত্রও আছে, এবং তার সাথে আমি কি বলেছিলাম, তার সাথে হচ্ছে বিদ্যালয় বা পরিবেশ সেটাও রয়েছে, বিদ্যালয়ে রয়েছে, পাঠ্যক্রমও রয়েছে, শিক্ষকও রয়েছে, কিন্তু শিক্ষার্থী নেই। ধরো এই যে আমি শিক্ষার্থী লিখেছি, আমি এখানে শিক্ষক লিখে রাখলাম, ঠিক আছে, আমি এখানে শিক্ষক লিখে রাখলাম, এখানে পাঠ্যক্রম লিখে রাখলাম, এখানে বিদ্যালয় লিখে রাখলাম। ওকে, তুমি বলছো যে স্যার শিক্ষার্থীটাকে আপনি বাদ দিয়ে দিন, তাহলে শিক্ষা ব্যবস্থা কি পরিচালনা হচ্ছে। চলো দেখি, আমি শিক্ষার্থীকে বাদ দিয়ে দিলাম, তাহলে শিক্ষার্থীকে বাদ দিলে শিক্ষক থাকছে, পাঠ্যক্রম থাকছে, বিদ্যালয় থাকছে, শিক্ষা ব্যবস্থা কি পরিচালনা করা যাবে। তুমি কাকে পড়াবো, আমি শিক্ষক, আমি বইপত্র রয়েছে, বইপত্র অনুযায়ী আমি পাঠদান করছি, এবং সেটা একটা বিদ্যালয়ে বা একটা শিক্ষামূলক পরিবেশেই, কিন্তু কাকে পড়াবো, নিশ্চয়ই শিক্ষার্থী থাকতে হবে। শিক্ষার্থী যদি না থাকে তাহলে আমি কি ভূত, প্রেতাত্মা, আত্মা এদেরকে পড়াবো? হ্যাঁ, ওং হ্রিং ত্রিং চামুন্ডায় নমঃ এরকম করে কি ফুট ফট সাহা এরকম করে বলে ভূত প্রেতাত্মাদের পড়াবো? একদমই না। তাহলে আমি কাকে ক্লাস নেব, কার ক্লাস নেব? উল্টো দিকে কিন্তু অবশ্যই শিক্ষার্থীকে থাকতে হবে। তার মানে শিক্ষার্থী ছাড়া কিন্তু কোনো শিক্ষা প্রক্রিয়া পরিচালনা হবে না। মাথায় ঢুকলো? যতই পাঠ্যক্রম থাকুক, যতই শিক্ষক থাকুক, আর যতই বিদ্যালয় বা বিদ্যালয়ের পরিবেশ থাকুক, শিক্ষার্থীকে কিন্তু লাগবেই। আর তার জন্যই মনে রাখবে, শিক্ষার্থীকে আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল উপাদান বলা হয়। আই রিপিট ওয়ান্স এগেন, তার জন্যই শিক্ষার্থীকে আধুনিক শিক্ষার মূল উপাদান বলা হয়, মূল সর্বোচ্চ গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বলছি আমরা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। মনে থাকবে, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। চলো আমরা এবার দেখে নিই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষককে কিন্তু দরকার, তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষককে দরকার। এবার তুমি বলছো যে স্যার তাহলে আপনি একটা কাজ করুন, শিক্ষককে বাদ দিয়ে দিন। চলো দেখি শিক্ষককে বাদ দিয়ে শিক্ষা প্রক্রিয়া পরিচালনা হয় কিনা। চলো, তার মানে শিক্ষার্থী আছে উল্টো দিকে, ধরো তোমরা আছো, বইপত্রও আছে, আর একটা বিদ্যালয় আছে। তো তোমাকে জ্ঞান প্রদান করবে কে? ধরো আমি নাই, এই যে আমি নাই, আমি ফ্রেম থেকেই নাই, তুমিও আছো, ঠিক আছে, তুমি একজন শিক্ষার্থী, তার মানে তুমি আছো, তার সাথে বলে দিলাম পাঠ্যক্রম মানে বইপত্র সেটাও আছে, আর তুমি যেখানে বসে ক্লাস করছো অর্থাৎ বিদ্যালয় বা একটা শিক্ষামূলক পরিবেশ সেটাও আছে, কিন্তু তোমার সামনে কোনো শিক্ষক নেই। তো তোমার এই শিক্ষা ব্যবস্থা কি পরিচালনা হবে? তোমাকে পাঠদান করবে কে? তোমাকে জ্ঞান প্রদান করবে কে? তোমাকে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে কে? ভগবান, আল্লাহ, যীশু খ্রিস্ট? কে করবে বাবা? কে করবে? তার মানে শিক্ষককেও দরকার। শিক্ষক ছাড়া কিন্তু কোনো শিক্ষা প্রক্রিয়ায় পরিচালনা হতে পারে না। তার মানে শিক্ষার্থী থাকুক, শিক্ষকও থাকবে, পাঠ্যক্রমও থাকবে, আবার একই রকমভাবে একটা পরিবেশও থাকবে, তাই তো? তার মানে আমরা শিক্ষককে বাদ দিতে পারছি না, তাহলে শিক্ষককেও কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে চলো, শিক্ষকও লাগলো। তুমি বলছো ও স্যার সবই বুঝলাম, শিক্ষকও লাগবে, শিক্ষার্থীও লাগবে, আপনি টুক করে একটা কাজ করুন না, টুক করে ওই পাঠ্যক্রমটাকে বাদ দিয়ে দিন। হ্যাঁ, পাঠ্যক্রমকে, এই যত নষ্টের গোড়াই পাঠ্যক্রম, হ্যাঁ ওটাকে বাদ দিয়ে দিন, ঠিক আছে, চলো তোমার কথাই রাখলাম।
মা বাবাকে বলবো না কিন্তু, তোমার কথাই রেখেছি। হ্যাঁ, আমি কিন্তু পাঠ্যক্রমটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, চলো আমি বইপত্র সব গঙ্গার জলে ভাসিয়ে দিলাম। ওকে ওকে, হ্যাপি, ইয়ে হ্যাপি, তাই না? তাহলে ধর ও পাঠ্যক্রমটাকে আমি বাদ দিয়ে দিলাম, তার মানে কে থাকলো? শিক্ষক থাকলো, শিক্ষার্থী থাকলো, আর এই বিদ্যালয়ের পরিবেশটা থাকলো। বাবা, তোমাকে আমি কি বিষয়ে জ্ঞান প্রদান করবো একটু শুনি। তোমাকে আমি কি নিয়ে জ্ঞান প্রদান করব, কি পড়াবো তোমাকে আমি, একটু বলবে? কি পড়াবো? বইপত্র গঙ্গার জলে তো দিয়ে দিলাম, তুমি বললে আমি দিয়ে দিয়েছি, সবাই প্রমাণ আছে এখানে, তুমি বলেছো। তাহলে আমি পড়াবো কি? তোমাকে কি পড়াবো, কোন বিষয়ে শিক্ষাদান করব? নিশ্চয় আমি বলবো না যে আমার বিয়েতে কি কি মেনু হবে, এটা তো বলবো না, তাই না? হ্যাঁ, আমার বিয়েতে আরশোলার চাটনি, মাসি ভাজা, টিকটিকির লেজের চচ্চড়ি, আমি বলবো এগুলো? একদমই না। তার মানে কি? তার মানে আমার পাঠ্যক্রম দরকার, অর্থাৎ কোনো একটা বিষয়কে কেন্দ্র করেই শিক্ষক কী করবেন? শিক্ষার্থীদেরকে জ্ঞান প্রদান করবেন। তাহলে যে বিষয়টাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করা হবে, সেই বিষয়টাকে কি বলছি? সেই বিষয়টাই তো পাঠ্যক্রম, সেই বিষয়টাই তো আমাদের সিলেবাস, তাই না? কারিকুলাম, সেটাই তো আমরা কারিকুলাম বলছি। কারিকুলাম মানে কি? পাঠ্যক্রম। তার মানে পাঠ্যক্রমও কিন্তু আমাদের দরকার, মনে থাকবে। কারিকুলামটাও আমাদের দরকার, কারণ পাঠ্যক্রম ছাড়া কোনো শিক্ষা প্রক্রিয়া কিন্তু সঠিকভাবে আদর্শায়িত হয়ে পরিচালিত হতে পারে না। তার মানে শিক্ষকও থাকতে হবে, শিক্ষার্থীও থাকতে হবে, বইপত্রও থাকতে হবে। না, আমি তোমার কথা মতো ওই বইপত্র গঙ্গার জলে ভাসাইনি, বইপত্র সাইডেই রাখা আছে, বুঝতে পেরেছ? তার মানে বইপত্র আমাদের দরকার। এবার তুমি বলবে, ও দাদা, এইবার আপনি একটা কাজ করুন। কি করব? আপনি টুক করে, পাঠ্যক্রম তো বুঝলাম এটাও লাগবে, আপনি টুক করে এই বিদ্যালয়টাকেই বাদ দিয়ে দিন। ওকে, বিদ্যালয়টাকেই বাদ দিয়ে দেবো। ওকে, চলো বাদ দিয়ে দিই। তাহলে কি বললাম? শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, বইপত্র আছে। তোমাকে বাবা কোথায় পড়াবো? চাঁদে গিয়ে, মঙ্গল গ্রহে গিয়ে পড়াবো? না রাস্তার মাঝখানে এই NH-34 রাস্তা দিয়ে গাড়ি আসছে, গাড়িগুলোকে বলে দেবো, এই দাঁড়িয়ে যাও, সাবধান দাঁড়িয়ে যাও, আমি এখন পড়াচ্ছি, তাই করব? ট্রেন আসছে, রেল লাইনের ধারে পড়াবো, বা রেল লাইনের উপরে পড়াবো? ট্রেন আসছে, এই দাঁড়িয়ে যাও, আমি এখন পড়াচ্ছি, এই কাজ করব কি? নিশ্চয় না। তার মানে পড়ানোর জন্য কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা বিদ্যালয়, একটা শিক্ষামূলক পরিবেশ দরকার। যে পরিবেশে শিক্ষক শিক্ষার্থীদেরকে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে জ্ঞান প্রদান করবেন, মাথায় ঢুকলো? তার মানে পাঠ্যক্রমকেও যেমন কাজে লাগছে, শিক্ষককেও যেমন কাজে লাগছে, শিক্ষার্থীকেও যেমন কাজে লাগছে, ঠিক একই রকমভাবে বিদ্যালয় বা শিক্ষামূলক পরিবেশকেও কিন্তু আমাদের কাজে লাগছে। কোনো উপাদানকেই কিন্তু আমরা বাদ দিতে পারছি না, মনে থাকলো? তাহলে শিক্ষক শিক্ষার্থী যদি সক্রিয় বা মানবিক উপাদান হয়, তাহলে পাঠ্যক্রম আর বিদ্যালয় কিন্তু বস্তুগত বা নিষ্ক্রিয় উপাদান। কিন্তু যতই নিষ্ক্রিয় উপাদান হোক আর যতই শিক্ষক বা শিক্ষার্থী সক্রিয় উপাদান হোক, আমাদের কিন্তু চারটে উপাদানই কিন্তু কাজে লাগবে। একটা শিক্ষা প্রক্রিয়া পরিচালনা করতে গেলে এই চারটে উপাদানের ভূমিকাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চারটে উপাদানের মধ্যে যদি একটা উপাদান অনুপস্থিত থাকে, একটা উপাদান যদি অ্যাবসেন্ট থাকে, গোটা শিক্ষা প্রক্রিয়াই কিন্তু অচল হয়ে যাবে, গোটা শিক্ষা প্রক্রিয়া ভেঙে যাবে। ঠিক একদম ওই গাড়ির চারটে চাকার মতো। তুমি এই চারটে চাকাই যদি ঠিকঠাক থাকে, তবেই কিন্তু গাড়িটা সামনের দিকে চলবে বা সামনের দিকে এগোবে। একটা চাকা যদি নষ্ট হয়ে যায়, বা একটা চাকা যদি পাংচার হয়ে যায়, বা একটা চাকা যদি খুলে যায়, এই গোটা গাড়িটাই কিন্তু ক্যাঁত করে পড়ে থাকবে, ক্যাঁত করে পড়ে থাকবে, তাই না? ক্যাঁত করে পড়ে থাকবে, গাড়িটা চলবে? চলবে না। তার মানে একটা গাড়ির যেমন চারটে চাকার ভিত্তিতেই, চারটে চাকার উপর নির্ভর করে গাড়িটা চলবে, এগোবে, ঠিক একই রকমভাবে আমাদের এই শিক্ষা প্রক্রিয়াটাও কিন্তু এই ঠিক চারটে চাকার মতোই। শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং বিদ্যালয় বা শিক্ষামূলক পরিবেশ, এই চারটে উপাদানের উপর ভিত্তি করেই গোটা শিক্ষা প্রক্রিয়াটা পরিচালিত হবে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। প্রশ্ন প্রথমেই একটা বলে দিলাম, কি আসতে পারে, যেটুকু আলোচনা হলো সেখান থেকে তোমাদেরকে দিতে পারে যে আধুনিক শিক্ষার একটি মানবিক উপাদানের নাম বলো। একটি মানবিক উপাদানের নাম, এবার চারটে অপশন থাকবে, মানবিক বা সক্রিয়ও লিখতে পারে, মানবিক না দিলে হয়তো সক্রিয় বলবে, কেন কোনো বইয়ে মানবিক লেখা আছে, কোনো বইয়ে সক্রিয় লেখা আছে। তো আমি এক জায়গায় নোটটাকে তোমাকে সুন্দর করে একটা সাজিয়ে বলে দিচ্ছি। এখন তো আমি জাস্ট এখানে ক্লাসে লিখছি, তোমরা যে ম্যাটেরিয়ালসটা পাবে, স্টাডি ম্যাটেরিয়ালসটা তোমাদেরকে আমি দেবো, সেখানে দেখবে সব সুন্দর করে লেখা থাকবে। স্টাডি ম্যাটেরিয়ালসে যত ডিটেলসে লেখা থাকবে, এখানেও কিন্তু আমি চেষ্টা করছি ডিটেলসেই বলে দেওয়ার, কিন্তু সব কিছু তো লেখা যাবে না, তাই না? এইটুকু তো একটা
একটা জায়গা, এইটুকু জায়গার মধ্যে আর কতটা লিখবো, যতটা পেরেছি ততটা লিখেছি, কিন্তু বাকি অংশগুলো কিন্তু আমি মুখে বলে দিচ্ছি। যারা ফ্রি ক্লাস করছো আজকে এই মুহূর্তে তারাও কিন্তু ভালো করে বুঝে নেবে, আর যারা গ্রুপে রয়েছো তারা তো অবশ্যই ভালো করে বুঝবে, এবং স্টাডি ম্যাটেরিয়ালস যেটা দিচ্ছি সেটা কিন্তু একবার জাস্ট পড়ে নেবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। জাস্ট একবার তুমি পড়বে, তারপর যাই প্রশ্ন তোমাকে ধরি না কেন তুমি পেরে যাবে, তুমি পারবে, গ্যারেন্টি। তার প্রমাণ আজকেই হয়ে যাবে, এই ক্লাসেই হয়ে যাবে তার প্রমাণ যে তুমি পারছো কি পারছো না। যারা প্রথম থেকে ক্লাসগুলো মন দিয়ে করছো, এই যে প্রথম থেকে যখন থেকে শুরু করলাম মোটামুটি 15-20 মিনিট হয়ে গেল, তাহলে এই যে 10-15 মিনিটের মধ্যে আমি যা যা আলোচনা করলাম, এই আলোচনা যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো, আমি তোমাকে যা প্রশ্ন করি না কেন তুমি পারবেই। যদি আমি তোমাকে প্রশ্ন করি, তুমি বলো তো যে আধুনিক শিক্ষার একটি সক্রিয় বা মানবিক উপাদানের নাম। অপশন যদি দিই, অপশন এ শিক্ষক, বি পাঠ্যক্রম, সি বিদ্যালয়, ডি কোনোটি নয়। যদি তোমাকে এরকম অপশন দিই, অপশন এ শিক্ষক, বি পাঠ্যক্রম, সি বিদ্যালয়, ডি কোনোটি নয়, এইরকম দিলাম, বা ডি আমি পরিবেশ বলে দিলাম, তাহলে উত্তর কোনটা হবে? আমার মনে হয় এমন একজনও নেই যে উত্তরটা পারবে না। এই যে অলরেডি উত্তর দেওয়া স্টার্ট হয়ে গেছে, তাই না? আমি যদি তোমাকে আরেকটা প্রশ্ন করি, আধুনিক শিক্ষার সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, যাকে ছাড়া গোটা শিক্ষা ব্যবস্থা চলবেই না? চারটে তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই না? চারটে তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেও সর্বোচ্চ মূল গুরুত্বপূর্ণ আমি একটু আগে বললাম, আধুনিক শিক্ষা ড্যাশ নির্ভর শিক্ষা ব্যবস্থা। আধুনিক শিক্ষা ড্যাশ নির্ভর। অপশন এ শিক্ষক, বি শিক্ষার্থী, সি পাঠ্যক্রম, ডি বিদ্যালয়। উত্তর কি হবে? শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, বিদ্যালয়। উত্তর কি হবে? এই যে দেখো, প্রত্যেকে উত্তর দিয়ে দিলে শিক্ষার্থী, তাই তো? তাহলে শিক্ষার্থী হচ্ছে আধুনিক শিক্ষার মূল উপাদান, বা আধুনিক শিক্ষা ব্যবস্থা ড্যাশ নির্ভর মানে শিক্ষার্থী নির্ভর। যদি তোমাকে এখান থেকে জাস্ট এইটুকু আলোচনা থেকে আরেকটা কোয়েশ্চেন করি, যদি আমি তোমাকে বলি যে, একটু ঘুরিয়ে ধরছি, যদি তোমাকে আমি বলা হয় বিদ্যালয় হলো ড্যাশ শিক্ষা ব্যবস্থা, বিদ্যালয় হলো শিক্ষার উপাদানের মধ্যে ড্যাশ শিক্ষা ব্যবস্থা, অপশন দিয়ে দিলাম। অপশন এ সক্রিয়, বি মানবিক, সি নিষ্ক্রিয়, ডি কোনোটি নয়। বিদ্যালয় আধুনিক শিক্ষার ড্যাশ উপাদান বললাম, বিদ্যালয় আধুনিক শিক্ষার ড্যাশ উপাদান মানে শূন্যস্থান পূরণ টাইপ এমসিকিউ। তাহলে বিদ্যালয় আধুনিক শিক্ষার ড্যাশ উপাদান, তাহলে ড্যাশ উপাদানে আমরা কি লিখবো? অপশন এতে আছে সক্রিয়, অপশন বিতে আছে মানবিক, অপশন সিতে আছে নিষ্ক্রিয়, অপশন ডিতে আছে কোনোটি নয়। উত্তর কি হবে? তোমরা প্রত্যেকেই এই যে দেখো অপশন সি, সি 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 সি, তাই না? সবাই আমরা সি আনসার দিয়ে দেবো। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো পরীক্ষাতে থাকবে, বিভিন্নভাবে থাকতে পারে, শূন্যস্থান পূরণ টাইপ থাকতে পারে, স্তম্ভ মিলানো টাইপ থাকতে পারে, অ্যাজারশন রিজন টাইপ কোয়েশ্চেন থাকতে পারে, ডাইরেক্ট নর্মাল এমসিকিউ থাকতে পারে, বা চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক এমসিকিউ থাকতে পারে, এই যে এই টাইপের ডায়াগ্রাম ভিত্তিক, তাই না? তোমাকে মাঝখানে দিয়ে দিল যে আধুনিক শিক্ষার উপাদান, তোমাকে কি দিল? আধুনিক শিক্ষার উপাদান। এবার ধরো এখানে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়, আর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, পাঠ্যক্রম কথাটা লেখা থাকলো না, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, নিয়ে তোমাকে অপশন এ দিল, অপশন এ পাঠ্যক্রম, বি কিছু একটা, সি কিছু একটা, ডি কিছু একটা, এইভাবে দিয়ে দিল। তাহলে এই চিহ্নটাতে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে সেখানে কোন উপাদানটা বসবে, আধুনিক শিক্ষার উপাদান হিসাবে কোন উপাদানটা বসবে, নিশ্চয়ই তখন আমরা পেরে যাবো। এটা হচ্ছে চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক এমসিকিউ। মাথায় ঢুকলো কি বললাম? এগুলো শুনতেই কঠিন লাগে, কিন্তু তুমি যখনই চোখের সামনে দেখে নিচ্ছ, দেখো বিষয়টা পুরো ইজি হয়ে যাচ্ছে, তাই না? প্রশ্নটা বুঝতে পারলাম তো কীভাবে দিবে? আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো তোমাকে কোয়েশ্চেনটা এইভাবে দিল, এটা দিল উপাদান, শিক্ষার উপাদান, ঠিক আছে? আমি শর্টে লিখছি, ধরো এই যে শিক্ষার উপাদান। এবার শিক্ষার উপাদানে তোমাকে কিভাবে থাকলো? ধরো তোমাকে এইভাবে চারটে ডায়াগ্রাম দিচ্ছে, 1 2 3 4। এবার তোমাকে হয়তো বললো যে এটা পাঠ্যক্রম, ঠিক আছে, এটা বিদ্যালয়, এটা শিক্ষক, এটা কি হবে? জিজ্ঞাসা চিহ্ন। এবার অপশন এ দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে শিক্ষার্থী, অপশন বিতে দেওয়া আছে বংশগতি, অপশন সিতে দেওয়া আছে পরিবেশ, অপশন ডিতে দেওয়া আছে কোনোটি নয়। এবার তুমি বলো উত্তর কোনটা হবে? এখানে পাঠ্যক্রম আছে, এখানে বিদ্যালয় আছে, এখানে শিক্ষক আছে, তাহলে এখানে কোনটা হবে?
শিক্ষার্থী, বংশগতি, পরিবেশ না কোনোটাই নয়? উত্তর তোমরা বলবে। এই যে এটা হচ্ছে চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক এমসিকিউ। মনে থাকলো কি বললাম? তো এই ধরনের এমসিকিউগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব কনসেপ্ট বোঝার সাথে সাথে। কারণ তুমি যদি কনসেপ্ট বোঝার সাথে সাথে এইভাবে এমসিকিউগুলোকে প্র্যাকটিস না করো, তুমি কিন্তু বুঝতে পারবে না প্রশ্ন কী টাইপের আসতে পারে, তাই না? প্রত্যেকটা টিচারের কাছে, যে টিচারের কাছে পড়ছো, অবশ্যই কিন্তু তোমরা বলবে টিচারদেরকে যে স্যার এই টপিক থেকে কি ধরনের চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক এমসিকিউ হতে পারে, এই টপিক থেকে শূন্যস্থান পূরণ টাইপ এমসিকিউ কি হতে পারে, এই টপিক থেকে ডান দিক বাম দিক স্তম্ভ মিলানো এমসিকিউ কি হতে পারে। তোমরা নিজেরা জেনে নেবে, কারণ অনেক সময় শিক্ষক কথার তালে হয়তো ভুলে যাই, তাই না? আমিও ভুলে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি এইটা এঁকেছিলাম বলে মনে পড়লো, হঠাৎ করে আমি মনে পড়লো যে না একটা চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি দেখিয়ে দিলাম, মনে থাকলো কি বললাম? তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে দিতে পারে পরীক্ষাতে, জাস্ট এইভাবে তোমাদের পরীক্ষাতে দিতে পারে। তাহলে আমরা উত্তরটা কি করে দেবো? তখন অপশন এ শিক্ষার্থী। তাহলে তোমার এখানে 1 নম্বরে এরকম 4টে গোল থাকবে পরীক্ষার খাতায়, ABCD। তাহলে উত্তর হচ্ছে যেহেতু এ অর্থাৎ শিক্ষার্থী, তাহলে আমরা কি করব? একে এভাবে ভরাট করে গোল করে দেবো, একে আমরা ভরাট করে গোল করে দেবো। মাথায় ঢুকলো কি বললাম? 1-এর এ। ধর এটা 1 নম্বর কোয়েশ্চেন ছিল, 1-এর এ। মাথায় ঢুকলো? আনসার এ শিক্ষার্থী হবে, কারণ শিক্ষক ছিল, পাঠ্যক্রম ছিল, বিদ্যালয় ছিল। কিন্তু আমি কি বললাম? 4টে মূল উপাদান, এই যে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয় বা পরিবেশ। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যালয় যেহেতু এখানে উল্লেখ হয়ে গেছে, তাই আমরা পরিবেশটাকে কিন্তু নিব না, কারণ বিদ্যালয় অথবা পরিবেশ বলেছি, দুটো কিন্তু একই গল্প। ওই জন্য আমরা কোনটাকে নেব? শিক্ষার্থীকে নেব। মাথায় ঢুকলো কি বললাম? বুঝতে পেরেছো আশা করি। এইবার তোমাদের দিক থেকে যেটা প্রশ্ন হয় যে স্যার বইয়ে তো অজস্র কিছু লেখা আছে, বইয়ে তো অজস্র কিছু লেখা আছে, কিন্তু স্যার আমাদের তো এবার এমসিকিউ পরীক্ষা, এবার তো কোনো ব্রড হবে না। হ্যাঁ ঠিকই বলেছো, প্রথম সেমিস্টারের পরীক্ষায় কোনো ব্রড নেই, তোমাদের 7 থেকে 8 রকমের এমসিকিউ হবে। শূন্যস্থান পূরণ টাইপ থেকে শুরু করে ডান দিক বাম দিক স্তম্ভ মেলানো থেকে শুরু করে অ্যাজারশন রিজন টাইপ থেকে শুরু করে ক্ষেত্রভিত্তিক থেকে শুরু করে সত্য মিথ্যা থেকে শুরু করে এভরিথিং, এরকম 7-8 রকমের এমসিকিউ যে হবে, তো এই এমসিকিউগুলোর জন্য আমাদেরকে তো প্রচুর পরিশ্রম করতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই পরিশ্রম তো করতেই হবে, আর পরিশ্রমের জন্য তোমাকে বই লাইন বাই লাইন খুঁটিয়ে পড়তে হবে। তুমি যদি টেক্সট বই লাইন বাই লাইন খুঁটিয়ে না পড়ো, ওই শুধু ওই 2-4 টাকার নোটসের জন্য যদি অপেক্ষা করে থাকো, এই 2-4 টাকার নোটসের জন্য যদি তুমি টিউশনে কারি টাকা ঢালো, তাহলে কিন্তু তুমি বিরাট লসে রান করবে ভাই, বিরাট লস করবে। মানে তুমি 40-এর 40 পাওয়া তো দূরের কথা, 40-এর 30 পাবে কিনা সন্দেহ আছে, যদি শুধু নোটসের উপর ডিপেন্ড করো। কারণ আমাদের বোর্ড শিক্ষা সংসদ কিন্তু বলেই দিয়েছে 50% সহজ প্রশ্ন, 30% কঠিন প্রশ্ন, 20% বোধমূলক প্রশ্ন। আমি ধরেই নিলাম নোট থেকে এমসিকিউ এর যে নোট বা স্টাডি ম্যাটেরিয়ালস, ওখান থেকে তুমি 20-তে 20 পেয়ে যাবে। জগাই মাথায় নিমাই রিনা মিনা টিনা সবাই পাবে, লেলা ভোলা কালা সবাই পাবে। কিন্তু 30% যে কঠিন প্রশ্ন, আমি ওটাও ধরে নিলাম 30% কঠিন প্রশ্ন, তুমি পড়াশোনাতে খুবই ভালো, তাই 30% প্রশ্ন উত্তর তুমি করে 30% মানে 3-4-এ 12, 40 নম্বরের এমসিকিউ, তাহলে টোটাল 12 নম্বরও পেয়ে যাবে। তাহলে ওদিকে 20, এদিকে 12, 30 বা 32 তুমি পেয়ে গেলে। কিন্তু বাবা, কিন্তু আমার ছোট মিষ্টি মিষ্টি বোনেরা, বোধমূলক প্রশ্নের উত্তর তুমি কিভাবে করবে? বোধমূলক প্রশ্নের উত্তর জানতে গেলে, বোধমূলক প্রশ্নের সঠিক উত্তর দিতে গেলে কোনো রেফারেন্স বুক, কোনো রাইটার, কেউ তোমাকে বোধমূলক প্রশ্নের কমন দিতে পারবে না, এটা লিখে দেবো, গ্যারেন্টি আমিও না। কেন তোমরা প্রত্যেকেই জানো আমিও একজন রাইটার, আমার লেখাও বই বাজারে বিক্রি হয়, তাই না? কিন্তু আমি নিজে তোমাকে বলছি, যতই আমি তোমাকে বলি না কেন, বোধমূলক প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া অত সহজ নয়। বোধমূলক প্রশ্নের উত্তর দিতে গেলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই যে ক্লাসটা চলছে, এই ক্লাস থেকে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই যে চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে গেলে কনসেপ্ট লাগবে। শুধু তাই নয়, অ্যাজারশন রিজন টাইপ কোয়েশ্চেন উত্তর দিতে গেলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসকে ভালো করে জানতে হবে। তাই বোধমূলক প্রশ্ন কিন্তু 20%, অর্থাৎ 8 মার্কস, 8টা এমসিকিউ বোধমূলক থাকবে। আর এই 8টা এমসিকিউ 8-এ 8 পেতে গেলে ক্লাস তো অবশ্যই ভালো করে করতেই হবে। ভিডিও ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, গুগল মিটে যে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো নেওয়া হবে তোমাদের, বা নেওয়া হয় সপ্তাহে 2টো করে, সেই ক্লাসগুলোও কিন্তু তোমাদেরকে করতে হবে। তবেই তুমি 40-এ 40 পাওয়ার স্বপ্ন দেখো, না হলে ভাই বাড়িতে ঢাক বাজাও, বাড়িতে ঢাক বাজাও, ঢাক না থাকলে বাসন বাজাও, যা ইচ্ছা করো। মাথায় ঢুকলো কি বললাম? ক্লিয়ার?
মাথায় ঢুকেছে কি বললাম? তাহলে আমরা কি পড়বো? অজস্র জায়গা, তাহলে যে জায়গা থেকে এমসিকিউগুলো খুব রিপিট হয়, কারণ এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি শিক্ষার উপাদানসমূহ, এটা পুরনো সিলেবাসের দ্বিতীয় অধ্যায়ে ছিল, 2 নম্বর অধ্যায় ছিল, তাই না? তো আমরা কিন্তু এত দীর্ঘদিন ধরে যেহেতু পড়িয়ে আসছি, আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, কোন জায়গাগুলো থেকে এমসিকিউ তুলতে পারে। তো সেই জায়গাগুলো আমি তোমাদেরকে এখানে আইডেন্টিফাই করে দিয়েছি। জাস্ট আজকে যেহেতু কনসেপ্টের ক্লাস, তাই আমি তোমাদেরকে জাস্ট কনসেপ্ট দেওয়ার জন্য আমি জাস্ট জায়গাগুলো একটু ধরিয়ে দেবো। নিজেরা টেক্সট বই থেকে তো অবশ্যই পড়বে, তার সাথে সাথে আমিও তোমাদের প্রত্যেকটা পার্ট ধরে ধরে ক্লাসগুলো দেবো। ক্লিয়ার? সব ক্লাস কিন্তু পাবলিক হবে না, আগেই বলে দিলাম, সব ক্লাস তোমাদের জন্যই থাকবে, কিন্তু যারা গ্রুপে অ্যাডমিশন নিয়েছো স্পেশালি তাদের জন্য থাকবে। যারা চাইছো অ্যাডমিশন নিতে, হোয়াটসঅ্যাপ করে দাও 7063619127, স্ক্রিনেও কিন্তু নাম্বারটা দেওয়া রয়েছে। ওকে, মাথায় ঢুকলো কি বললাম? কারণ ফ্রি বলে ভাই কিছু হয় না, কারণ ফ্রি জিনিসের কিন্তু কোনো ভ্যালু থাকে না, তোমরা প্রত্যেকেই জানো। এই পেনটা তুমি যদি ফ্রিতে পেয়ে যাও না, আজকে লিখবে কালকে কোথায় চালিয়ে ফেলে দেবে কেউ খুঁজে পাবে না, কিন্তু এই পেনটা যদি তুমি নিজের পরিশ্রম করা, নিজের পিতামাতার রক্ত জল করা পয়সা দিয়ে তুমি যদি এই পেনটা কিনো, পেনটা পকেটের মধ্যে রাখবে, পেনটাকে হারাতে দেবে না, পেনটাকে নষ্ট হতে দেবে না। তাই ফ্রি জিনিসের কিন্তু যেমন ভ্যালু থাকে না, তাই আমার ক্ষেত্রেও তাই। ফ্রি অবশ্যই দেবো, কেন দেবো না, অবশ্যই দেবো, কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে সামান্য কিছু মূল্যের বিনিময়ে তোমরা এই ক্লাসগুলো পাবে, কেন ক্লাসগুলো করাতে হচ্ছে প্রচুর পরিশ্রম, তাই না? প্রচুর পরিশ্রম। একটা অফলাইন ক্লাস পরিচালনা করার ডাবল পরিশ্রম হচ্ছে অনলাইন ক্লাস। এই যে রেকর্ড করা, এডিট করা, ম্যাটেরিয়ালস বানানো, বাপরে বিশাল চাপ কিন্তু। তাই তার জন্য তোমাদের কাছ থেকে একটা সামান্য মূল্য নেওয়া হয়, যে মূল্যের বিনিময়ে তোমরা ক্লাসগুলো কিন্তু করতে পারবে। স্যার মূল্যের অ্যামাউন্টটা একটু বলে দিন। মূল্যের অ্যামাউন্ট খুব একটা বেশি না, তোমার বাড়ির পাশে যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে 1 প্লেট বিরিয়ানির যা দাম তার চেয়েও কম। যাও, এইটুকু বলে দিলাম, আশা করি আইডিয়া পেয়ে গেলে। তো ডিটেলস জানতে গেলে হোয়াটসঅ্যাপ করো, প্রচুর ডিসকাউন্ট থাকে, অনেক অফার টফার দিয়ে তোমাদের জন্য কিন্তু খুব সামান্য মূল্যে তোমাদের ক্লাসগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। শুধু ক্লাস নয়, স্টাডি ম্যাটেরিয়ালস, নোটস, এমসিকিউ, এই টপিকগুলো থেকে বিগত 10 বছরের যা যা এমসিকিউ এসছে সেগুলো সব সমেত একসাথে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবে। ওকে, তো দেখো আমাদের কি পড়তে হবে। প্রথমেই দেখো আমাদের মানবিক বা সক্রিয় উপাদান থেকে যে দুটো উপাদান রয়েছে, শিক্ষক এবং শিক্ষার্থী, সেই দিক থেকে প্রথমেই যদি আমরা বলি শিক্ষার্থী, তাহলে শিক্ষার্থী থেকে আমরা মাত্র একটাই পার্ট পড়বো, সেটা কি? শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা, বা শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব। তাহলে এখান থেকে কি পড়বে? জাস্ট টেক্সট বই একটু গল্প আকারে পড়বো। এই যে শিশুর জীবন বিকাশে তুমি যে বেড়ে উঠছো, আস্তে আস্তে যে সমাজের সাথে তুমি তাল মিলিয়ে চলছো, বড় হয়ে উঠছো, তাই না? মানুষের মতো মানুষ হচ্ছে, একটা ভালো জায়গাতে প্রতিষ্ঠিত হচ্ছ। তাহলে এই যে তোমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে বা তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর পেছনে যে জিনিসটা কাজ করছে, সে কি কাজ করছে? 1 তোমার বংশগতি, 2 হচ্ছে তোমার পরিবেশ। অর্থাৎ বংশগতি মানে তোমার পিতামাতা, মানে তোমার পরিবার, আরেক দিক থেকে হচ্ছে তোমার পরিবেশ, তুমি কোন পরিবেশে বড় হয়ে উঠছো। দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের একটা এক্সাম্পল দিই। তোমরা দেখেছো জড়ুয়া সিনেমাটা, জড়ুয়া পার্ট 2, বরুণ ধাওয়ানের জড়ুয়া পার্ট 2টা দেখেছো? বরুণ ধাওয়ান, হ্যাঁ হ্যাঁ অ্যাড করে দিলাম, টেনশন নাই, একদম বরুণ ধাওয়ানের সিনেমা অ্যাড করে দিলাম। ওকে, শোনো তাহলে কি বললাম আমি। তাহলে এই যে বরুণ ধাওয়ানের যে সিনেমাটা আমরা লক্ষ্য করেছি, বা সিনেমাটা যারা দেখেছো, জড়ুয়া 2 পার্ট 2, ফার্স্ট পার্টটা মেবি সালমান খানের ছিল, অনেক দিন আগে দেখেছি তো ভুলে গেছি, হ্যাঁ সালমান খানেরই ছিল। তাহলে পার্ট 2তে তোমরা যদি লক্ষ্য করো, মানে জড়ুয়া 2 যেটা মানে রিসেন্ট লঞ্চ হয়েছিল, তোমরা দেখবে সেখানে কিন্তু দুটো বরুণ ধাওয়ান একই মায়ের পেটের, তাই না? একই মায়ের গর্ভের সন্তান। কিন্তু ভালো করে যদি লক্ষ্য করো, দুটো বরুণ ধাওয়ানের পার্সোনালিটি, দুটো বরুণ ধাওয়ানের আচার আচরণ, দুটো বরুণ ধাওয়ানের ব্যক্তিসত্তা, তাই না? সব কিছু কিন্তু টোটালি আলাদা। একটা বরুণ ধাওয়ান যেটা নিজের বাড়িতে মানুষ হয়েছে, যেটা নিজের পরিবারে বড় হয়েছে, তার পোশাক আশাক, তার আচার আচরণ, তার কথা বলার ধরন, সব কিছুই দেখবে একটা সভ্য ভদ্র, দেখেই মনে হবে যে এডুকেটেড ফ্যামিলির ছেলে, তাই না? ওই বরুণ ধাওয়ানকে দেখেই মনে হবে এডুকেটেড ফ্যামিলির ছেলে, শিক্ষিত ঘরের সন্তান, তাই তো? এবং আরেকটা বরুণ ধাওয়ান যেটাকে ভিলেনটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, রেল লাইনের ধারে রেখে দিল, একটা ধোপা এসে সেটাকে নিয়ে গেল, তুমি সেই বরুণ ধাওয়ানের দিকে দেখবে, সেই বরুণ ধাওয়ানটা কিন্তু আবার একটু আলাদা টাইপের, তাই না? একটু ইয়ার্কি ফাজলামি করে, একটু মারধর মানে মারামারি এগুলোর সাথে একটু যুক্ত, তাই না? এই যে এটা একটু ল্যালা টাইপের, মানে যেটা একটু মানে এই বাড়িতে বড় হলো, নিজের পরিবারেই বড় হলো, আর যেটা অন্য পরিবারে অর্থাৎ একটা ধোপার কাছে বড় হলো,
তার আচার আচরণ, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি কিন্তু এর সাথে এর কিন্তু পুরো ভিন্ন, পুরো আলাদা। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, তোমার জীবন বিকাশ, দেখো একই মায়ের পেটের সন্তান, দুটো সন্তান কিন্তু একই পরিবারের, একই মায়ের পেটের, কিন্তু তুমি দেখো দুজন যেহেতু পরিবেশগত ভিন্ন দিক দিয়ে বড় হয়েছে, দুজন যেহেতু পরিবেশগত দিক থেকে আলাদা আলাদাভাবে বড় হয়েছে, তাই সেই ক্ষেত্রে দেখো দুজনের প্রভাব কিন্তু আলাদা হয়ে গেছে, তাই না? এর পার্সোনালিটি আর এর পার্সোনালিটি দুটোই ভিন্ন হয়ে গেছে। তার মানে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে তোমার জীবন বিকাশ, তোমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে পরিবেশের ভূমিকা কিন্তু একটা বিরাট অবদান রাখে। তুমি কোন পরিবেশে বড় হচ্ছ, কোন পরিবেশে মানুষের মতো মানুষ হয়ে উঠছো, সেই পরিবেশটা আদৌ তোমার জন্য উপযুক্ত কিনা, তোমার মানুষের মতো মানুষ হয়ে ওঠার জন্য উপযুক্ত কিনা, যদি উপযুক্ত থাকে তবেই কিন্তু তুমি দেখবে খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, কি তাই তো? আর সেই পরিবেশটা যদি তোমার জন্য উপযুক্ত না হয়, তোমার জন্য অনুপযুক্ত হয়, তাহলে কিন্তু তুমি লক্ষ্য করবে যে তোমার বিকাশের পথে কিন্তু একটা বাধার সৃষ্টি হবে। হয়তো ভালো কাজে মন লাগবে না, খারাপ কাজ করতে বেশি ইচ্ছা করবে। কেন? তুমি ওই রকম পরিবেশে বড় হচ্ছ, ওই পরিবেশে তুমি যা দেখছো তাই শিখছো। পরিবেশে যদি সবাই খারাপ কাজ করে, তুমিও খারাপ কাজই করছো, কি তাই তো? তাহলে একটা ভালো পরিবেশ দরকার পড়ে। তাহলে শিশুর জীবন বিকাশে পরিবেশের যেমন একটা ভূমিকা রয়েছে, ঠিক তেমনই বংশগতির ভূমিকাও কিন্তু রয়েছে। একটা শিক্ষিত মা বাবার সন্তান কিন্তু অলওয়েজ দেখবে সে কিন্তু শিক্ষিতই হয়, কি তাই না? শিক্ষিত মানে তুমি শিক্ষিত পরিবার যদি থাকে, শিক্ষিত পরিবার, সে যদি শিক্ষিত একটা পরিবারে বড় হয়ে ওঠে, তার ব্যক্তিসত্তা, তার পার্সোনালিটি, সেও কিন্তু ওইভাবেই তার মা বাবার মতো করেই বড় হয়ে ওঠে। তার মানে বংশগতিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এক কথায় বলতে গেলে শিশুর যে জীবন বিকাশ আধুনিককালের একটা শিশুর বড় হয়ে ওঠার পেছনে বংশগতি আর পরিবেশ উভয়েরই কিন্তু ভূমিকা রয়েছে। শুধুই যে বংশগতি বা শুধুই যে পরিবেশের ভূমিকা রয়েছে এমনটা বলা যায় না। আমরা কখনোই বলতে পারি না যে একটা শিশুর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে বা একটা শিশু তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে বংশগতির ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা আমরা কখনোই বলতে পারি না। আবার এটাও বলতে পারি না যে শুধুই পরিবেশের ভূমিকা গুরুত্বপূর্ণ, এটাও বলা যায় না। বংশগতিও দরকার, পরিবেশও দরকার, অর্থাৎ উভয়ের মেলবন্ধন, উভয়ের মিশ্রণের জন্যই, উভয়ের মিথস্ক্রিয়ার জন্যই একটা শিশু কিন্তু সমাজের বুকে বড় হয়ে ওঠে এবং সে তার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে বা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। মাথায় ঢুকলো? অর্থাৎ তোমার ব্যক্তিসত্তা, বংশগতি ইন্টু পরিবেশ, বংশগতি ইন্টু পরিবেশের ফলই হচ্ছে তুমি, মানে তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিসত্তা, তোমার জীবনে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে তুমি প্রতিষ্ঠিত হলে, তার পেছনে কিন্তু বংশগতি এবং পরিবেশ উভয়েরই ভূমিকা কিন্তু রয়েছে। এটা মনে রাখবে। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম রয়েছে। আমরা প্রচুর দেখতে পাই এরকম যে একটা ভালো শিক্ষিত এডুকেটেড ঘরের সন্তান অধপতনে চলে গেছে, নোংরামি করে বেড়াচ্ছে, রাস্তাঘাটে আজে বাজে কাজকর্ম করে বেড়াচ্ছে, কিন্তু তার মা বাবা হয়তো যথেষ্ট শিক্ষিত, তার মা বাবা হয়তো সমাজে যথেষ্ট সম্মান রয়েছে। তার মানে কি বংশগতি ভালো মানেই যে সন্তান ভালো হবে এমনটা বলা যায় না। আবার উল্টো করেও পরিবেশটা ডাউন, পরিবেশটা হয়তো খুব একটা ভালো নয়, পরিবেশে সারাদিন অশান্তি, গালিগালাজ ইত্যাদি নানা রকম একটা মানে কুৎসিত একটা আচার আচরণ পরিবেশের মধ্যে লক্ষ্য করা যায়, তার মানে এই নয় ওই পরিবেশে যে সন্তানটা বড় হয়ে উঠছে তার মধ্যেও ওই জিনিসটা প্রভাবিত হবে। এটা কিন্তু আমরা বলতে পারি না, ব্যতিক্রম থাকতেই পারে। আমি এরকম প্রচুর স্টুডেন্টকে দেখেছি, প্রচুর ছাত্রছাত্রীকে দেখেছি যে যার পরিবেশটা ভালো নয়, হয়তো বাবা মা সাথে অশান্তি, সারাদিন ঝগড়া, বাবা ড্রিঙ্ক করে এসে মাকে টর্চার করছে, মায়ের সাথে অশান্তি করছে, তার পরিবারের ছেলে বা তার পরিবারের সন্তানও যে তাই হবে এমনটা কিন্তু বলা যায় না। ব্যতিক্রম থাকতেই পারে। দেখা হলো ওই রকম পরিবারের একটা সন্তান, সে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত, হয়তো একটা ভালো শিক্ষক, হয়তো একটা সে ভালো ডক্টর, হয়তো সে ভালো একটা ইঞ্জিনিয়ার, বা হয়তো একটা ভালো সে প্রফেসর, বা একটা বড় জায়গায় সে প্রতিষ্ঠিত। তার মানে আমরা ব্যতিক্রম অবশ্যই দেখতে পাই, কিন্তু সব থেকে বেশি যদি বলি প্রভাব কিন্তু উভয়েরই রয়েছে। তোমার জীবন বিকাশে প্রভাব উভয়েরই রয়েছে, বংশগতিরও রয়েছে, অর্থাৎ পরিবারের অবস্থিত প্রত্যেকটা সদস্যদের একটা ভূমিকা রয়েছে। ঠিক একই রকমভাবে তুমি কোন পরিবেশে বড় হচ্ছ সেই পরিবেশেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে। তাহলে তোমাকে যদি এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন করি যে শিশুর জীবন বিকাশে কার ভূমিকা সবচেয়ে বেশি, অপশন এ বংশগতি, অপশন বি পরিবেশ, অপশন সি বংশগতি ও পরিবেশ উভয়ই, অপশন ডি কোনোটিই নয়। উত্তর কী হবে? যদি এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন করি যে শিশুর জীবন বিকাশে কার ভূমিকা সবচেয়ে বেশি, অপশন এ বংশগতি, বি পরিবেশ, সি বংশগতি ও পরিবেশ উভয়ই, অপশন ডি কোনোটিই নয়। আনসার এই যে সবাই বলে দিলে অপশন সি বংশগতি ও পরিবেশ উভয়েরই।
মাথায় ঢুকলো কি বললাম? দেন আমরা চলে আসবো এরপরে শিক্ষক পার্ট। এই যে শিক্ষক পার্ট থেকে আমরা কি পড়বো? শিক্ষক পার্ট থেকে কিন্তু আমরা মাত্র দুটো টপিক খুব ভালো করে পড়বো এবং 200% শিওর 200% শিওর যে কি এই দুটো টপিক থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। মিলিয়ে নিও, এখন লিখে নাও, পারলে এই জায়গাটা রেকর্ড করে নাও। এই যে কি বললাম, আধুনিক শিক্ষায় শিক্ষকের স্থান। এই যে শিক্ষকের স্থান বললাম, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক তিনটি ভূমিকায় অবতীর্ণ। মনে রাখবে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক তিনটি ভূমিকায় অবতীর্ণ। কোন সেই তিনটি ভূমিকা? আমি এটা ডিটেলসে আলোচনা করব পরবর্তী ক্লাসে, মানে আমাদের পার্ট 2 যেটা, আজকে তো পার্ট 1, আমরা পার্ট 2তে আলোচনা করব। তো জাস্ট এখানে শুধু মনে রাখো, আধুনিক শিক্ষায় শিক্ষকের স্থান হিসাবে আমরা তিনটি দেখতে পাই। একটা হচ্ছে বন্ধু, তাই তো, একটা হচ্ছে বন্ধু, একটা হচ্ছে দার্শনিক এবং আরেকটা হচ্ছে পথপ্রদর্শক। এই যে এই তিনটে ভূমিকায় বর্তমান শিক্ষক কিন্তু অবতীর্ণ। আধুনিক শিক্ষায় দেখবে শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত, শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত, বন্ধুর মতো। মনে রাখবে, আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? বন্ধুর মতো। অর্থাৎ বর্তমান শিক্ষায় দেখবে শিক্ষক যদি শিক্ষার্থীর সাথে বন্ধুর মতো না থাকে, শিক্ষার্থীর তার সমস্যাগুলো কিন্তু শিক্ষককে বলতে পারবে না। শিক্ষার্থীর মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে শিক্ষাকালীন সমস্যা বা তার শিক্ষাকালীনের বাইরে যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু শিক্ষকের সাথে শেয়ার করতে পারবে না, কারণ সে শিক্ষককে ভয় পায়, তাই তো। তাহলে শিক্ষক তার কাছে একটা ভয়ের পাত্র হলে চলবে না, শিক্ষককে হতে হবে শিক্ষার্থীর বন্ধুর মতো। মানে শিক্ষার্থী যেন শিক্ষককে বন্ধু ভেবে তার মনের কথা, তার সমস্যা সব কিছু যাতে নির্দ্বিধায় শেয়ার করতে পারে, তবেই তো একটা শিক্ষক সেই শিক্ষার্থীকে তার মতো করে বড় করে তুলতে পারবে। তবেই তো একজন প্রকৃত শিক্ষক শিক্ষার্থীকে তার মতো করে গাইড করতে পারবে, তার সমস্যাকে দূর করতে পারে। তার মানে এই নয় তোমার মতো কোনো একটা স্টুডেন্ট এসে বলল, আমি যেই বলে দিয়েছি, না না অভিষেক স্যার তো বলেই দিয়েছে যে শিক্ষক হবে বন্ধুর মতো, দেখা গেলো তুমি আজকেই এই ক্লাসটা করে বাড়ি গেলে বিকালবেলা অফলাইনে টিউশন আছে কালকে, বা সকালবেলা অফলাইন টিউশন আছে, তোমার কোনো একটা স্যার, ধরো কোনো একটা স্যারের নাম হচ্ছে ধরো রমেশ বাবু, রমেশ স্যার, ধরো রমেশ স্যারের কাছে ক্লাসে গেলে, এবার রমেশ স্যারের কাছে গিয়ে তুমি বলছো, ও রমেশ স্যার চলো খেয়ে আসি, ও রমেশ স্যার চলুন খেয়ে আসি। এইটা নয়, এই বন্ধুত্ব নয়, এটা তো একটা আলাদা ব্যাপার হয়ে গেল না। আমি বলেছি শিক্ষক হবেন বন্ধুর মতো, বন্ধুর মতো, অর্থাৎ শিক্ষকের আচরণটা হবে বন্ধুর মতো, তোমাকে বন্ধুর মতো করে মিশবে। একটা বন্ধু যেমন সুখে দুঃখে আনন্দে সব সময় তোমার পাশে থাকে, মানে একটা প্রকৃত বন্ধু, যদিও বর্তমানে পাওয়া খুব মুশকিল, আর ঠিক আছে ওটা কোনো ব্যাপার না, কিন্তু একটা প্রকৃত বন্ধু যেমন যেভাবে সবসময় তোমার আনন্দ দুঃখ কষ্টে সবসময় পাশে থাকেন, ঠিক শিক্ষকও যদি তোমার সাথে সব কিছুতেই পাশে থাকেন, তাহলে তুমি কিন্তু একটা শিক্ষককে অবশ্যই বন্ধু বলেই মনে করবে। তাহলে আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত? অবশ্যই বন্ধুর মতো। দেন আসবো দার্শনিকের মতো। এই যে দার্শনিক মানে দর্শন থেকে দার্শনিক কথাটা এসছে, অর্থাৎ দর্শন শব্দের অর্থ কি? যে সদা সবসময় সত্যের উদ্ঘাটন করে। তার মানে কি? মনে রাখতে হবে, দার্শনিক তিনি যিনি সবসময় সত্যের উদ্ঘাটন করবেন, কখনো কিন্তু মিথ্যের আশ্রয় নেবেন না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একজন শিক্ষার্থী, তুমি একটা শিক্ষককে জিজ্ঞেস করলে যে স্যার এটার মানে কি, তো স্যার এটা বুঝতে পারলাম না। তো শিক্ষকের যদি উত্তরটা জানা না থাকে, একজন প্রকৃত শিক্ষক তোমাকে কি বলবেন? প্রকৃত শিক্ষক বলবেন যে বাবু এটা আমার এই মুহূর্তে জানা নেই, আমি জেনে তোমাকে জানাবো। তাই না? শিক্ষক মানেই যে সব জানে তা তো নয়, শিক্ষককেও তো আমরা জানতে দেখেছি, তাই না? আমাদেরকেও তো জানতে হয়, তবেই না আমরা তোমাদেরকে জানাতে পারি। আমাদেরকে বিভিন্ন বইপত্র ঘেঁটে তথ্য সংগ্রহ করতে হয়, তারপরে সেই তথ্যগুলো তোমাদেরকে আমি শেয়ার করি। মাথায় ঢুকছে? তার মানে শিক্ষক হয়তো নাও জানতে পারেন, তো শিক্ষক এমন আচরণ করবেন না, তাহলে তুমি একটা প্রশ্ন করো, বাস ফালতু ছেলে একটা, সব সময় মানে এরকম একটা উল্টো পাল্টা প্রশ্ন, পড়াশোনা না, বাস ডেকে নিয়ে আসবি তোর বাড়ি থেকে, তোর মাকে ডেকে নিয়ে আসবি, এইরকম আচরণ করবেন না। উনি যদি প্রকৃত শিক্ষক হয়ে থাকেন, তাহলে উনি যদি উত্তরটা জেনে থাকে তবে তোমাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি উনি উত্তরটা জানা না থাকে, তাহলে উনি কখনোই তোমাকে ভুল উত্তর দিয়ে বিভ্রান্ত করবেন না, অথবা ওনার উত্তর জানা না থাকলে উনি তোমাকে বলবেন যে বাবু এই মুহূর্তে আমার জানা নেই, আমি তোমাকে পরে জেনে জানাবো। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষকের একটা আচরণ, প্রকৃত শিক্ষকের একটা গুণ। মনে থাকবে? তাহলে আধুনিক শিক্ষায় শিক্ষক হবেন দার্শনিক,
অর্থাৎ যিনি সদা সবসময় সত্যের উদ্ঘাটন করবেন, সত্য নিয়ে চলার চেষ্টা করবেন। কিছু সমস্যা থাকলে সেই সমস্যার কিভাবে উৎপত্তি হয়েছে, সেই সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটা সমাধান করাতে চেষ্টা করবেন। এবং দেন আছে পথপ্রদর্শক, অর্থাৎ আধুনিক শিক্ষায় শিক্ষক হবেন একজন পথপ্রদর্শক, অর্থাৎ শিক্ষার্থীকে সঠিক পথ দেখানোর দিকে গুরুত্ব দেবেন। সঠিক পথ, যে তোমাকে তোমার মতো করে তুমি কোন পথে গেলে তুমি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারো, তুমি তোমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারো, সেই পথটা শিক্ষক তোমাদেরকে দেখিয়ে দেবেন। এই যে তোমরা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তবে অনেকেই প্রচুর আমাকেও জিজ্ঞেস করেছো, বা তোমরা তোমাদের পার্শ্ববর্তী শিক্ষক শিক্ষিকা বা যারা অভিজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করেছো যে স্যার বা ম্যাম কী সাবজেক্ট নেব, কী সাবজেক্ট নিলে আমার ভবিষ্যতে এই লাইনে যেতে পারবো, বা আমার ভবিষ্যতে এই লাইনে যাওয়ার ইচ্ছা আছে, এই আমার স্বপ্ন, আমার এটা, আমার লক্ষ্য এটা, তাহলে এই জায়গাতে যেতে গেলে আমাকে কি করতে হবে, কোন সাবজেক্টগুলো নিয়ে পড়তে হবে, তাই না? এগুলো আমরা জিজ্ঞেস করি। তাহলে জিজ্ঞেস কেন করছো? তুমি তোমার লক্ষ্যে যাতে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারো সেই অর্থেই তো তুমি জিজ্ঞেস করছো। কারণ মনে রাখবে, তোমাকে তোমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কে? এই যে পাঠ্যক্রম। কার হাত দিয়ে? শিক্ষক। এই যে শিক্ষক, তাই না? শিক্ষার্থীর জীবনের একটা লক্ষ্য, তাই না? শিক্ষার্থীর জীবনের কি রয়েছে? শিক্ষার্থীর জীবনের একটা এমস রয়েছে বা লক্ষ্য রয়েছে। তাহলে এই যে এম বা লক্ষ্য, এই লক্ষ্যে পৌঁছাতে গেলে শিক্ষার্থী কি করবে? পাঠ্যক্রমের সাহায্য নেবে। কারণ পাঠ্যক্রম না থাকলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তার লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া। তো ডাক্তার হতে গেলে কি কি বইপত্র পড়তে হয়, কি কি পাঠ্যক্রম দরকার, সেটা দরকার। তাহলে পাঠ্যক্রম লাগবে। এবং কার উপর নির্ভর করে সে যাবে? এই যে শিক্ষকের উপর নির্ভর করে। অর্থাৎ শিক্ষার্থী শিক্ষকের উপর নির্ভর করে যে বিষয়বস্তুগুলো অর্জন করবে, যে বিষয়বস্তুর উপর জ্ঞান অর্জন করবে, তার ভিত্তিতেই সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবং জ্ঞানটা একটা অবশ্যই কোনো বিদ্যালয় বা শিক্ষামূলক পরিবেশের মধ্যেই অর্জন করবে। মাথায় ঢুকলো? তার মানে একটা শিক্ষার্থী শিক্ষকের সহায়তা নিয়ে পাঠ্যক্রমের ভিত্তিতে বা পাঠ্যক্রমের উপর নির্ভর করে একটা বিদ্যালয় বা শিক্ষামূলক পরিবেশের মধ্য দিয়ে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তাই না? মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এই দিক থেকেও কিন্তু আমরা সহজে বলতে পারি, এই যে বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, এই তিনটে ভূমিকা আধুনিক শিক্ষায় শিক্ষকের স্থান, এই তিনটে স্থানে কিন্তু অবতীর্ণ কে? শিক্ষক। আমরা শিক্ষক প্রসঙ্গে বলছি। শুধু তাই নয়, এটা মনে রাখবে, এখান থেকে একটা এমসিকিউ হতে পারে। এই তিনটাকে একত্রে কি বলা হয়? সহায়ক। মনে রাখবে, এইটা পরীক্ষাতে কিন্তু আসে। সহায়ক তোমাকে দিয়ে দিল। আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা হবে অপশন এ বন্ধু, বি দার্শনিক, সি পথপ্রদর্শক, ডি সহায়কের। তার মানে কি আনসার কিন্তু উত্তর হবে আমাদের সহায়ক। কেন সহায়ক হলো? কারণ তুমি যদি শুধু বন্ধু করো তো দার্শনিক পথপ্রদর্শকও তো হতো, তাহলে তুমি কেন ওটা করলে না? তাহলে ওটা উত্তর হবে না। তুমি যদি বলো দার্শনিক হতো তাহলে তো বন্ধুও হতো, পথপ্রদর্শক হতো, তাহলে তুমি কেন ওটা করলে না? ওটাও হতো। তুমি যদি শুধু পথপ্রদর্শক করো তার মানে কি উপরের দুটো কি দোষ করলো? ওটাও তো হতো। তো তিনটাই যখন হতো, কিন্তু চালাকিটা কি করেছে? এই তিনটাই আলাদা আলাদা অপশনে ব্যবহার করেছে। অপশন এ বন্ধু, বি দার্শনিক, সি পথপ্রদর্শক, কিন্তু ডিতে দিয়েছে সহায়কের। আনসার সহায়ক। কেন সহায়ক? কারণ একটা শিক্ষক শিক্ষার্থীকে বন্ধু হিসাবে সহায়তা করে, দার্শনিক হিসাবে সহায়তা করে, পথপ্রদর্শক হিসাবেও সহায়তা করে। ওই জন্য উত্তরটা হয়ে যাবে সহায়ক। তার মানে সহায়ক উত্তরটার মধ্যে বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক সবগুলো পাঞ্চ হয়ে রয়েছে। মনে রাখবে কোয়েশ্চেনটা বললাম। তাহলে এই ধরনের এমসিকিউ তোমরা ম্যাটেরিয়ালসে পাবে। তাহলে কি বললাম কোয়েশ্চেনটা? তোমাদেরকে কোয়েশ্চেনটা এটাই বললাম যে আধুনিক শিক্ষায় শিক্ষকের স্থান হওয়া উচিত অপশন এ বন্ধু, বি দার্শনিক, সি পথপ্রদর্শক, ডি সহায়ক। উত্তর সহায়ক। মাথায় ঢুকলো? দেন আমরা পড়বো হচ্ছে আদর্শ শিক্ষকের গুণাবলী। এই যে আদর্শ শিক্ষকের গুণাবলী হিসাবেও কিন্তু আমাদের তিনটে গুণাবলী কিন্তু খুব ভালো করে পড়বো। আধুনিক শিক্ষায় আদর্শ শিক্ষকের গুণাবলী। তো তিনটে গুণাবলী কি আমি জাস্ট এইখানে লিখছি। দেখো, 1 নম্বরে চলে আসবো ব্যক্তিগত গুণাবলী, জাস্ট এখানে লিখে দিচ্ছি ব্যক্তিগত গুণাবলী। 2 নম্বরে লিখবো হচ্ছে পেশাগত গুণাবলী, তাই না? এগুলো নিয়ে আলোচনা করব। আর 3 নম্বরে হচ্ছে সুনাগরিক হিসাবে গুণাবলী, সুনাগরিক হিসাবে গুণাবলী। তাহলে এই যে তিনটে প্যাটার্ন, তিনটে টাইপ, এই তিনটে টাইপ আদর্শ শিক্ষকের গুণাবলী। গুণাবলী থেকে কিন্তু প্রশ্ন গ্যারেন্টি হবে, বারবার করে বলছি।
গুণাবলী থেকে প্রশ্ন গ্যারেন্টি হবে, শুধু মিলিয়ে নিও। পরীক্ষার খাতায় শুধু মিলিয়ে নেবে, পরীক্ষার কোয়েশ্চেনে শুধু মিলিয়ে নেবে, গ্যারেন্টি বলছি। স্কুল প্রশ্ন করুক বা কেনা কোয়েশ্চেনে পরীক্ষা হোক, যেভাবে হোক না কেন মিলিয়ে নিবে। গুণাবলী থেকে প্রশ্ন গ্যারেন্টি থাকবে, গুণাবলী আর শিক্ষকের স্থান থাকবেই। তো এই গুণাবলীগুলো কি কি? তুমি একটা শিক্ষককে কখন আদর্শ বলবে? দেখো, আমাদের চারিপাশে প্রচুর শিক্ষক রয়েছে, তাই না? আমাদের চারিপাশে প্রচুর শিক্ষক রয়েছে, কিন্তু তোমার কাছে তো সব শিক্ষক আদর্শ নয়। তোমার কাছে যে কোনো একজন বা দুজন শিক্ষককে তুমি আদর্শ বলছো, তাহলে আদর্শ শিক্ষকের এক্সাম্পল বা আদর্শ শিক্ষক বলে তুমি তাকে পরিচিতি দিচ্ছ কেন? তোমার বাড়ির পাশে তো এ নামক একজন শিক্ষক ছিলেন, কই তাকে তো তুমি আদর্শ শিক্ষক বলছো না। তোমার বাড়ির পাশে তো বি নামে একজন শিক্ষক আছেন, তাকে বলছো আদর্শ শিক্ষক। তার মানে এ কেন আদর্শ নয় আর বি কেন আদর্শ? নিশ্চয়ই তার মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। তো এই বৈশিষ্ট্য কি? সেই শিক্ষকটা ব্যক্তি হিসাবে কেমন, সেই শিক্ষকের মধ্যে পেশাগত গুণগুলো ঠিকঠাক রয়েছে কিনা। মানে উনি যে শিক্ষকতা করছেন, ওনার তো ওটা পেশা, শিক্ষকতাটা কি একটা পেশা, তো পেশাগত গুণগুলো ঠিকঠাক রয়েছে কিনা। দেন সুনাগরিক, দেশের মধ্যে উনি একজন নাগরিক, আর এই নাগরিক হিসাবে উনি কি সত্যি সুনাগরিকের অধিকারী? ওনার মধ্যে দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য যে দায়িত্ব কর্তব্যগুলো, সেই দায়িত্ব কর্তব্যগুলো কি ওনার মধ্যে ঠিকঠাক আছে, যথাযথ আছে? যদি থাকে তাহলে উনি কিন্তু আমাদের কাছে একজন আদর্শ শিক্ষক। তাহলে আজকে থেকে, আজকের এই ক্লাসটা তোমাদেরকে যে আমি বলে দিলাম এইটা, তার মানে তোমাদেরকে এই ক্লাসটার যখন আমি করাবো আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি হওয়া উচিত, এই ক্লাসটা যখন করাবো তোমাদেরকে, সেই ক্লাসটা করার পর কিন্তু তোমরা অনায়াসে চোখ বন্ধ করেই তোমরা বলে দিতে পারবে যে আদর্শ শিক্ষকের গুণ রয়েছে কিনা। তবে তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি, আমি একটা তোমাদের এই টপিকের উপর ক্লাস দেব, তাই তো? ব্যক্তিগত, পেশাগত এবং সুনাগরিক হিসাবে গুণাবলী, এই তিনটে পয়েন্টই সুন্দর করে আলোচনা করে দেব আদর্শ শিক্ষকের গুণাবলী হিসাবে। এই ক্লাসটা করার পর তোমরা কমেন্টস করে জানাবে যে আমি তোমাদের কাছে আদর্শ শিক্ষক হয়ে উঠতে পেরেছি কিনা। আমি নিজেকে নিজে বলবো না আমি আদর্শ কি আদর্শ নই, আমি কেন বলবো আমি আদর্শ কি আদর্শ নই, এটার উত্তর দেবে তোমরা। তো কখন উত্তরটা দেবে? যখন আমি এই ক্লাসটা দেব, অর্থাৎ শিক্ষক হিসেবে আদর্শ শিক্ষকের যে ব্যক্তিগত কিছু গুণ, অর্থাৎ ব্যক্তিগত গুণ মানে শিক্ষকের মধ্যে সুচরিত্র থাকতে হবে, শিক্ষকের ক্যারেক্টার যেন ভালো হয়। তারপর দ্বিতীয়ত, শুধু চরিত্রবান নয়, চরিত্রবানের সাথে সাথে শিক্ষককে ছাত্রপ্রেমী হতে হবে, শিক্ষককে সুব্যক্তিত্বের অধিকারী হতে হবে। এরকম কিছু গুণ আছে, আমি যখন তোমাদের সাথে আলোচনা করব তখন আমি তোমাকে বলবো। ধৈর্যশীল হতে হবে, এগুলোই হচ্ছে তার ব্যক্তিগত গুণাবলী। ঠিক একই রকমভাবে পেশাগত গুণাবলীর মধ্যেও কিন্তু সেম, মূল্যায়ন সম্পর্কিত জ্ঞান থাকতে হবে, যে কখন পরীক্ষা নেবে, কখন পরীক্ষা নেওয়া উচিত, কখন পরীক্ষা নেওয়া উচিত নয়, এগুলো। তারপর শিক্ষা উপকরণ সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। এই যে উপকরণ মানে কি, চক, ডাস্টার, বই, তারপর ধরো মানে চার্ট, ম্যাপ, গ্লোব, বোর্ড, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, এই যে এগুলো কখন ইউজ করা উচিত, কখন ইউজ করা উচিত নয়, মানে কখন কিভাবে ইউজ করতে হবে, এই সম্পর্কিত জ্ঞান, শিক্ষা উপকরণ সম্পর্কিত জ্ঞান। তো এই উপকরণ সম্পর্কিত জ্ঞানগুলো থাকতে হবে। তো ওটাই বললাম, শিক্ষা উপকরণ সম্পর্কিত জ্ঞান, তারপর ধরো মূল্যায়ন সম্পর্কিত জ্ঞান, তারপরে ধরো বিষয়বস্তুর জ্ঞান, যে টপিকটা স্যার পড়াচ্ছেন, যে সাবজেক্টটা স্যার পড়াচ্ছেন বা ম্যাম পড়াচ্ছেন, সেই সাবজেক্টের প্রপার নলেজ স্যারের মধ্যে রয়েছে কিনা, সেই সাবজেক্টটার সম্পর্কে উনি প্রপার বিষয়বস্তুর জ্ঞান ওনার মধ্যে আছে কিনা, ওনার পড়ানোর কৌশল, ওনার পড়ানোর দক্ষতা, ওনার যে ভাষাগুলো, যে কথাগুলো উনি উচ্চারণ করছেন, সেই কথাগুলোর মধ্য দিয়েও কিন্তু আমরা বুঝতে পারবো যে উনি এই সাবজেক্টটা পড়ানোর জন্য দক্ষ কিনা, ওনার মধ্যে আদর্শ বিষয়বস্তুর জ্ঞান রয়েছে কিনা। তাহলে এইরকম আমরা কিছু পেশাগত গুণাবলী দেখতে পাবো, এবং সুনাগরিক হিসাবে গুণাবলীও আমরা দেখতে পাবো, যেগুলোকে আমরা বলছি সুনাগরিক হিসাবে গুণাবলী। যেমন ধরো উনি সমাজসেবী হবেন, সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা ওনার মধ্যে থাকতে হবে। তো এরকম আমি এটা ডিটেলসে আলোচনা করবো, জাস্ট এখানে কনসেপ্ট দিচ্ছি বলে আমি বিশেষ কিছু আলোচনা করছি না। তোমরা সবসময় বইপত্রও পড়লেও বুঝতে পারবে, বা বইপত্রে লেখাও আছে, আমি তারপরেও আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে বললাম, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা দেখবে, ক্লাসটা দেখার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যে আমি আদর্শ শিক্ষক হিসাবে তোমাদের কাছে পরিচিত হতে পেরেছি কিনা, আদর্শ শিক্ষকের স্থান কি আমাকে দেওয়া যেতে পারে কি না পারে না। ওকে, তোমরা আগে এই ক্লাসটা দেখবে, তারপর বলবে। এখন না, এখন ভালোবেসে অনেকেই বলবে হ্যাঁ স্যার আপনি আদর্শ শিক্ষক, স্যার আপনি দারুণ বোঝান, স্যার আপনি এক্সাম্পল কিং। না, আমি এখন কিচ্ছু শুনতে চাইছি না। আগে যারা বলেছে ওকে, তুমি তো এখন, তোমার সাথে আমার নতুন পরিচয়, তোমার সাথে তো আমার নতুন মোলাকাত হচ্ছে, তাহলে নতুন পরিচয়ের পর তুমি নিজে বলবে
ক্লাসগুলো করো, একটা দুটো তিনটে করে ক্লাস করো, তবেই তো তুমি বলতে পারবে যে হ্যাঁ এই যে বিষয়গুলো ব্যক্তিগত হিসাবে মানুষটা কেমন, পেশাগত দিক থেকে মানুষটা কেমন, আর নাগরিক হিসাবে অর্থাৎ সুনাগরিক হিসাবে মানুষটা কেমন, যে বৈশিষ্ট্যগুলো আলোচনা হবে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমার মধ্যে থাকে তবে অবশ্যই তোমরা বলবে হ্যাঁ স্যার প্রত্যেকটা বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে, তার মধ্যে যদি কোনো বৈশিষ্ট্য আমার মধ্যে অনুপস্থিত থাকে সেটাও বলবে। লজ্জার কিছু নেই, আমি পারমিশন দিচ্ছি তো, তাই না? অনেকে বলে যে না বলবো না, আমি বলছি তোমাদেরকে যে আমি যতগুলো এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, অর্থাৎ আদর্শ শিক্ষকের গুণাবলী সম্পর্কে যতগুলো বৈশিষ্ট্য আলোচনা করব, প্রত্যেকটা বৈশিষ্ট্য সুন্দর করে বুঝবে, বোঝার চেষ্টা করবে, বুঝে তারপর তোমরা বলবে স্যার সব কটা বৈশিষ্ট্য আপনার মধ্যে উপস্থিত আছে, না এই বৈশিষ্ট্যটা আপনার মধ্যে উপস্থিত নেই, এই বৈশিষ্ট্যটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আমরাও উপকৃত হব বা আপনিও আদর্শ শিক্ষকের পর্যায়ে চলে যাবেন। এটা তোমরা সার্টিফাই করবে, আমি তোমাদেরকে আমার জাজ হিসাবে গণ্য করলাম। ওকে, তোমাদের জন্য। আচ্ছা, তাহলে শিক্ষক থেকে আমরা এইটুকু পড়ে নেব। পাঠ্যক্রম থেকে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা পাঠ্যক্রম, মনে রাখবে। এদিক থেকে শিক্ষক থেকে এই পাঠটা পড়তে হবে, এদিক থেকে পাঠ্যক্রম। তাহলে পাঠ্যক্রম থেকে কী কী পড়বো? প্রথমেই আমরা যেটা পড়বো পাঠ্যক্রমের সংজ্ঞা এবং ব্যুৎপত্তিগত অর্থ। মানে পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ কি? কারিকুলাম। তাহলে কারিকুলাম শব্দটা এসেছে কোথা থেকে? তাহলে কারিকুলাম শব্দটা এসেছে কুরিয়ার থেকে, CURRERE। এই যে কুরিয়ার থেকে, তো কুরিয়ার শব্দটা কোন জাতীয় শব্দ? অবশ্যই এটা কিন্তু একটা ল্যাটিন শব্দ। তাহলে কুরিয়ার হচ্ছে একটা ল্যাটিন শব্দ। কুরিয়ার শব্দের অর্থ কি এগুলো সব জানবো আমরা, এগুলো আমি আস্তে আস্তে ক্লাসে আসবো, তখন আমি তোমাদেরকে সব আলোচনা করব। বা তোমরা যারা বাড়িতে পড়ছো বা গৃহশিক্ষকের কাছে পড়ছো বা অন্য কোনো টিউশনে পড়ছো, নিজেরাও পড়তে পারবে, নিজেরাও জানতে পারবে। ওকে, বা টিচারকে বলবে এই জায়গাগুলো আলোচনা করে দেবে। তাহলে আমরা জানবো সংজ্ঞা এবং ব্যুৎপত্তিগত অর্থ। তো সংজ্ঞা থেকে কিন্তু দুটো সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর কম বেশি পরীক্ষাতে আসে। সেই সংজ্ঞা দুটো কি কি? একটা হচ্ছে শিক্ষাবিদ, হর্নি। শিক্ষাবিদ, হর্নি, এই হর্নির একটা সংজ্ঞা আছে। কি সেই সংজ্ঞাটা? শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, তাই না? কি তোমাদের মনে হচ্ছে না ও স্যার আপনি তো জিনিয়াস পুরো, আপনি সবই তো বলে দিচ্ছেন, সব মনে আছে আপনার? আরে বাবা এতদিন ধরে পড়াচ্ছি, মনে থাকবে না? তুমি পড়বে তোমারও মনে থাকবে। একটা ইজি সংজ্ঞা, কি বললাম? শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। এটা কে বলেছে? এটা হর্নি বলেছে। তার তোমাকে এখান থেকে একটা এমসিকিউ দেবে যে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, উক্তিটি কার? এবার নিয়ে তোমাকে অপশন দিয়ে দিবে, হর্নি, ফ্রয়েবেল, পেস্তালৎসি, এভাবে নাম দিয়ে দিবে। মাথায় ঢুকলো কি বললাম? বা রবীন্দ্রনাথ ঠাকুর, এভাবে নাম দিয়ে দেবে। তাহলে হর্নির সংজ্ঞাটা আমরা পড়বো এবং তার সাথে আমরা পড়বো মুদালিয়ার কমিশন। এই মুদালিয়ার কমিশনের সংজ্ঞাটাও কিন্তু আমরা পড়বো। এই দুটো সংজ্ঞাই কিন্তু ইন্টার রিলেটেড সংজ্ঞা। হর্নি যে সংজ্ঞাটা বলেছে শিক্ষার্থী যা কিছু শেখে, মানে কি শেখে সেটা ব্যাখ্যা করেনি। আর মুদালিয়ার কি বলেছে? মুদালিয়ার এর ব্যাখ্যাটা করেছে, কি কি শেখে, খেলার মাঠে গিয়ে শেখে, পরীক্ষাগারে মানে যেখানে ল্যাব সেখানে গিয়ে শেখে, শিক্ষকের সংস্পর্শে এসে শেখে, বইপত্র থেকে শেখে, অর্থাৎ শিক্ষার্থী যা যা কিছু শেখে সবই হচ্ছে পাঠ্যক্রম। তো এরকম এই সংজ্ঞাটা মুদালিয়ারের বলেছে। তো তোমরা মুদালিয়ার সংজ্ঞাটা আর হর্নির সংজ্ঞাটা কিন্তু ভুল করেও বাদ দেবে না। কোনো বইয়ে যদি না লেখা থাকে, গুগল থেকে হোক বা তুমি তোমার গৃহশিক্ষকের কাছ থেকে হোক, সংজ্ঞাটা জেনে নেবে, কারণ এই দুটো সংজ্ঞা কিন্তু পরীক্ষাতে আসে, বারবার করে বলে দিলাম। ওকে, এবং আমাদেরকে পড়তে হবে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো। তাহলে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি? যেমন ধরো পরিবর্তনশীল, তাই না? এই যে সিলেবাস চেঞ্জ হয়েছে, পুরনো সিলেবাস চেঞ্জ হয়ে নতুন সিলেবাসে তোমরা পরীক্ষা দিচ্ছ, তাহলে আধুনিক পাঠ্যক্রম হচ্ছে পরিবর্তনশীল। তো এইভাবে কিছু বৈশিষ্ট্য আছে, আমি জাস্ট এখানে বলছি না, অনেকটা সময় লেগে যাবে। তাহলে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো পড়বে, মূলনীতিগুলো পড়বে। এই যে মূলনীতি, আধুনিক পাঠ্যক্রমের মূলনীতি। মূলনীতি মানে কি? কোন কোন বিষয়বস্তুর উপর ভিত্তি করে পাঠ্যক্রম তৈরি করা হয়। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি তোমার পাঠ্যক্রম আর ক্লাস 1 বা 2 এর বাচ্চার পাঠ্যক্রম নিশ্চয়ই একরকম নয়, তাই না? ক্লাস 1 এর বাচ্চার পাঠ্যক্রম আর ক্লাস 11 এর বাচ্চার পাঠ্যক্রম সেম, সিলেবাস কি সেম? নিশ্চয়ই না। তাহলে কোন বয়সে কোন ধরনের পাঠ্যক্রম তৈরি করা হবে বা কোন কোন বিষয়বস্তুর উপর গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম তৈরি করতে হবে, সেটা কারিকুলাম উপদেষ্টা কমিটি যেটা থাকে, যারা কারিকুলাম তৈরি করে, তারা কিন্তু খুব ভালো করে বুঝবে। এবং তাদেরকে এই কারিকুলাম তৈরি করতে গেলে বা পাঠ্যক্রম তৈরি করতে গেলে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয়গুলোও কিন্তু আমরা এই মূলনীতির মধ্যে পড়ব। যেমন ধরো পড়বো আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি, মানে প্রত্যেকটা ব্যক্তিকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম তৈরি করা উচিত। ব্যক্তির পছন্দ অপছন্দ, ব্যক্তির চিন্তাভাবনা, ব্যক্তির সামর্থ্য ইত্যাদির উপর গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম
নির্ণয় করা উচিত, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা হবে, তো তার মধ্যে কতটুকু সিলেবাস রাখা উচিত, বইপত্রে কোন অংশগুলো রাখা উচিত, কোন অংশগুলো বাদ দেওয়া উচিত, এটা তারা নির্বাচন করবে। কোন ক্লাসে কোন টপিকগুলো পড়ানো উচিত, এই যে আমরা এডুকেশন পড়ছি এখন, এডুকেশন, তো তুমি যেটা পড়ছো এইটুকুটাই কি এডুকেশন? এডুকেশনের প্রচুর গল্প আছে, তো তার মধ্যে কিছু কিছু গল্প তোমার ক্লাস 11-এর সিলেবাসে দেওয়া আছে। আবার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে উঠবে, সেখানে এডুকেশনের নতুন টপিক পড়বে। আবার থার্ড সেমিস্টার 12 সেখানে নতুন টপিক, ফোর্থ সেমিস্টার নতুন টপিক, তাই না? কিন্তু সবই তো এডুকেশন। সেমিস্টার 1-এ যা পড়ছো সেটাও এডুকেশন, সেমিস্টার 2-এ যা পড়বে সেটাও এডুকেশন, কিন্তু এডুকেশনের কিছু অংশ তোমাদেরকে এখানে দিয়েছে। তাহলে কোন অংশটা সেমিস্টার 1-এ দেওয়া উচিত, কোন অংশটা সেমিস্টার 4-এ দেওয়া উচিত, বা কোন অংশটা গ্র্যাজুয়েশনে দেওয়া উচিত, এইটা কিন্তু তোমার চাহিদা, সামর্থ্য, পছন্দ অপছন্দ এগুলোর উপর ভিত্তি করেই গড়ে উঠবে। ওটাকে আমরা বলি ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি। তারপর আছে নমনীয়তার নীতি, ফ্লেক্সিবল। তো এগুলো আমরা পড়বো, একটা একটা করে পড়বো। তাহলে মূলনীতিগুলো পড়বো, এবং আমরা পাঠ্যক্রমের প্রকারভেদটা প্রত্যেকটা টেক্সট বইয়ে আছে। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, লুকায়িত পাঠ্যক্রম, তাই না, হিডেন কারিকুলাম। লুকায়িত পাঠ্যক্রম মানে কি? হিডেন কারিকুলাম। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, এরকম কিছু পাঠ্যক্রমের টাইপস লেখা আছে টেক্সট বইয়ে, সেই টাইপগুলো জাস্ট একবার করে পড়বে উইথ এক্সাম্পল, ঠিক আছে, উইথ উদাহরণ সমেত পড়বে। কারণ উদাহরণগুলো না পড়লে কিন্তু তুমি ভুলে যেতে পারো বা গুলিয়ে যেতে পারে, তাই না? নাল কারিকুলাম আছে, এরকম প্রচুর আছে। দেন আমরা চলে আসবো পাঠ্যসূচি ও পাঠ্যক্রম। এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে থাকবেই। পাঠ্যসূচি ও পাঠ্যক্রম, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষাতে গ্যারেন্টি থাকবে যে পাঠ কোনটা, পাঠ্যসূচি কোনটা, আর পাঠ্যক্রম কোনটা। আমি যদি একটু তোমাদেরকে কোথায় দেখাবো, এই যে এই জায়গাটাতে দেখাই, কোথায় দেখাবো, এখানে দেখাই কোনটা পাঠ, এখানেই দেখাই, নিচে। আশা করি দেখতে পাচ্ছ সবাই। ধরো এই যে এটা হচ্ছে, আমি একটা জাস্ট চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এই যে আমি তিনটে ছবি, মানে তিনটে বক্স করলাম, দেখতে পাচ্ছ তো? একটা বড় বক্স, তার মধ্যে একটা বক্স, তার মধ্যে আর একটা বক্স। তাহলে কোনটা পাঠ্যক্রম? এই যে বড় বক্সটা হচ্ছে পাঠ্যক্রম, অর্থাৎ বড় বক্সটা হচ্ছে কারিকুলাম। মনে থাকবে, বড় বক্সটা হচ্ছে কারিকুলাম। অর্থাৎ আমি যদি বলি ক্লাস 12-এর যে একটা সাবজেক্ট এডুকেশন, এই এডুকেশনটা হচ্ছে তোমার পাঠ্যক্রম। মনে থাকবে, ক্লাস 12-এর একটা সাবজেক্ট এডুকেশন, বা ক্লাস 12-এর একটা সাবজেক্ট ইতিহাস, এটা হচ্ছে একটা পাঠ্যক্রম, এটাকে আমরা বলি কারিকুলাম। তো এই কারিকুলামের মধ্যে যেটুকু অংশ তোমার পরীক্ষা হবে, যেটাকে আমরা বলছি যে অংশটুকুর উপর তোমার বইটা তৈরি করা হয়েছে, তুমি যে টেক্সট বইটা পড়বে সেই বইটা যেটুকু অংশের উপর তৈরি হয়েছে, অর্থাৎ যেটুকু অংশ তোমার সিলেবাস, যেটা তোমার পরীক্ষা হবে সেটার উপর ভিত্তি করেই তো বইটা তৈরি হয়েছে। সেমিস্টার 2-এ যা আছে সেটা নিয়ে নিশ্চয়ই সেমিস্টার 1-এর বই তৈরি হয়নি, তাই না? সেমিস্টার 1-এর যেটুকু অংশ তোমার পরীক্ষায় হবে সেটুকু অংশ নিয়ে একটা বই তৈরি করা হয়েছে। তাহলে ওই বইটা হচ্ছে, অর্থাৎ গোটা সিলেবাসটা হচ্ছেই তোমার কি? পাঠ্যসূচি। মনে থাকবে, পাঠ্যসূচি, অর্থাৎ সিলেবাসের বাংলা হচ্ছে পাঠ্যসূচি। তাহলে দেখো, পাঠ্যক্রমের একটা অংশ হচ্ছে পাঠ্যসূচি, অর্থাৎ এডুকেশন নামক বইটার এডুকেশনের যে সাবজেক্টটা, এই সাবজেক্টের একটা পার্ট হচ্ছে তোমার ক্লাস 11 সেমিস্টার 1-এর এডুকেশন বই। ওটা হচ্ছে তোমার সিলেবাস, বা ওটাই হচ্ছে তোমার পাঠ্যসূচি। এই যে আমি পাঠ্যসূচি লিখেছি, পাঠ্যসূচি, তাই তো? প্রথমে পাঠ্যক্রম বললাম, তারপর পাঠ্যসূচি বললাম। এবার পাঠ্যসূচির মধ্যে আছে পাঠ, অর্থাৎ এই যে তোমার সিলেবাসের তারপরে ছোট বক্স, এই ছোট বক্সটাকে আমরা বলি পাঠ, অর্থাৎ লেসন। অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এক একটা অধ্যায়কে আমরা বলছি পাঠ বা লেসন। যেমন আমরা আজকে তৃতীয় লেসন নিয়ে আলোচনা করছি। লেসন, কোন লেসন? আজকের আলোচনা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। মনে থাকবে। তাহলে বাংলাগুলো কি কি বললাম? লেসন মানে হচ্ছে পাঠ, ঠিক আছে? লেসন মানে হচ্ছে পাঠ, আর সিলেবাস মানে হচ্ছে পাঠ্যসূচি, ঠিক আছে? সিলেবাস মানে হচ্ছে পাঠ্যসূচি, আর পাঠ্যক্রম, কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যক্রম। মনে থাকবে, কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যক্রম। বুঝতে পারলে কি বললাম? তাহলে এইটাই হচ্ছে জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট, জাস্ট আমি ধারণাটা নিতে বলেছি, এখানেই বলে দিলাম। আশা করি পরে আর এটার জন্য আলাদা ক্লাস দিতে হবে না। প্রত্যেকে বুঝতে পেরেছে তো? ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টটা হচ্ছে তোমার পাঠ্যক্রম, কারিকুলাম। এবার এডুকেশন সাবজেক্টের মধ্যে, মানে ক্লাস 11 বা 12 দুটো, ধরো তোমার উচ্চ মাধ্যমিক 11-12 মিলিয়েই তো এখন যদিও তোমাদের শুধু থার্ড সেম আর ফোর্থ সেম মিলিয়েই হচ্ছে পরীক্ষাটা, মানে রেজাল্টটা পাবে। যদি আমি উচ্চ মাধ্যমিক ধরে নিই, তাহলে উচ্চ মাধ্যমিক কি? ক্লাস 11-12। তো উচ্চ মাধ্যমিকের একটা সাবজেক্ট কি? এডুকেশন। তো এডুকেশনটা কি? এডুকেশন হচ্ছে তোমার কারিকুলাম বা পাঠ্যক্রম। এডুকেশনের মধ্যে প্রথম সেমিস্টারের যে বই, এডুকেশনের বই,
ক্লাস 11-এর প্রথম সেমিস্টার এডুকেশন বই, অর্থাৎ কিছু টপিক নিয়ে যে বইটা তৈরি করা হচ্ছে যেটাকে আমরা সিলেবাস বলছি, ওইটাই হচ্ছে সিলেবাস বা পাঠ্যসূচি। এবং সিলেবাসের মধ্যে যে কটা অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই এক একটা অধ্যায়কে বলা হচ্ছে পাঠ বা লেসন। এই যে ওই জন্য বড় খোপটা হচ্ছে কারিকুলাম, তার মধ্যে যে ছোট খোপ দিয়েছি সেটা সিলেবাস, এবং তার মধ্যে আরেকটা ছোট খোপ দিয়েছি ওটা হচ্ছে লেসন। মনে থাকলো কি বললাম? দেন আমরা যেটা পড়বো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, অর্থাৎ পাঠ্যক্রমের সাথে সাথে যে কাজগুলো তুমি বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত থেকে করছো, যেমন আবৃত্তি, তারপর বৃক্ষরোপণ, স্বাস্থ্য সপ্তাহ পালন, নাচ গান, তাই তো, তারপর ধরো শিক্ষামূলক ভ্রমণ, এগুলো সবই হচ্ছে তোমার সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। তো সহপাঠক্রমিক কার্যাবলীর কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? যেমন ধরো তোমার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদটা পড়তে হবে উইথ এক্সাম্পল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, উইথ এক্সাম্পল, এই যে উদাহরণ সমেত প্রকারভেদ, এইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এইটা থেকেই প্রশ্ন আসবে, বৈশিষ্ট্য থেকে প্রশ্ন নাও আসতে পারে, কাকে বলে থেকে প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু প্রশ্ন প্রকারভেদ থেকে গ্যারেন্টি দেবে উইথ উদাহরণ সমেত পড়বে। কেন বললাম? কারণ তোমাকে পরীক্ষাতে দিতেই পারে যে অভিনয় বা খেলাধুলা কিছু একটা দিল, ধরো খেলাধুলা কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী, খেলাধুলা বা ব্যায়াম কিছু একটা দিল, খেলাধুলা বা ব্যায়াম কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী, দৈহিক কার্যাবলী, অবসর জীবনযাপনমূলক কার্যাবলী, সাংস্কৃতিক কার্যাবলী, কোনোটিই নয়। দৈহিক, অবসর জীবনযাপন, সাংস্কৃতিক কোনোটি নয়। তাহলে খেলাধুলা বা ব্যায়াম এগুলোর মধ্য দিয়ে কী হয়? আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটে, তাই তো, শরীর সুস্থ থাকে, তার মানে উত্তরটা হয়ে যাবে দৈহিক কার্যাবলী। যদি তোমাকে বলা হয় যে অভিনয় বা নাচ বা গান এগুলো কি, এগুলো খেলাধুলা মানে দৈহিক কার্যাবলী, না সাংস্কৃতিক কার্যাবলী, নাকি অবসর জীবনযাপনমূলক কার্যাবলী, নাকি কোনোটি নয়? আশা করি উত্তর তোমরা সবাই পারবে। উত্তরটা তোমরা দাও দেখি। শুনে কি মনে হচ্ছে? এই যে গান, অভিনয়, নাচ মানে নৃত্য, এগুলো কি খেলাধুলামূলক মানে দৈহিক কার্যাবলী কি, নাকি সাংস্কৃতিক কার্যাবলী মানে সাংস্কৃতিক মানে কি কালচারাল? দেন আমি বললাম অবসর জীবনযাপনমূলক কার্যাবলী, নাকি কোনোটিই নয়? উত্তর কি হবে? আশা করছি সবাই পারবে। উত্তর সাংস্কৃতিক কার্যাবলী। ঠিক বললাম? আনসার সাংস্কৃতিক কার্যাবলী। তো আমরা এই কার্যাবলীর প্রকারভেদগুলো উইথ এক্সাম্পল পড়বো। কেন? তোমাকে প্রকারভেদ দিয়ে দিল, উদাহরণ নিচে 4টে অপশন থাকতে পারে, অথবা উদাহরণ দিয়ে দিল, নিয়ে বললো 4টে প্রকারভেদের মধ্যে কোনটা সঠিক। মাথায় ঢুকলো? হয়তো বলে দিল অভিনয় নিম্নলিখিত কোন সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত, অভিনয়, নাচ, গান এগুলি কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত, 4টে অপশন দিল। অথবা ঘুরিয়ে দিতে পারে যে সাংস্কৃতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত বিষয় হলো সাংস্কৃতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত বিষয় হলো, নিয়ে 4টে উদাহরণ দিয়ে দিল। তার মানে এইভাবে উদাহরণ দিয়েও আসতে পারে, অথবা টাইপ দিয়েও আসতে পারে, প্রকারভেদ দিয়েও আসতে পারে। তাহলে কিভাবে আসতে পারে সেটা তো বোর্ড জানে, সেটা স্কুলের শিক্ষকরা জানে, সেটা কেনা কোয়েশ্চেন হলে সেটা আলাদা বিষয়। তাহলে আমাদেরকে সব রকমভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমি যেভাবে তোমাদের ম্যাটেরিয়ালসগুলো দিব ঠিক সেইভাবেই কিন্তু তোমরা পড়বে। জাস্ট একবার করে রিডিং পড়বে, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি সব পারবে। একবার রিডিং দিলেই তুমি কিন্তু সব পারবে, কোনো সমস্যা হবে না। মাথায় ঢুকলো কি বললাম? দেন আমাদের লাস্ট পার্ট আছে বিদ্যালয় বা পরিবেশ। এখান থেকে তেমন কিছু পড়ার নেই, আমি লিখেই দিয়েছি। জাস্ট তোমরা পড়লে এই পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট এর উৎপত্তিটা একটু দেখে নিও, এই যে উৎপত্তিটা, ঠিক আছে? পরিবেশ মানে কি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট শব্দটা এলো থেকে এনভাইরন থেকে, ENVIRON। তো ওগুলো যখন লেখাবো পড়াবো বুঝতে পারবে। এনভাইরন, এই যে আমি এখানে লিখলাম ENVIRON, এই যে এনভাইরন থেকে এনভায়রনমেন্ট শব্দটা এসছে, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিবেশ। তো এগুলোই, বা এই যে বিদ্যালয়, বিদ্যালয়ের ইংরেজি কি স্কুল, তো স্কুলটা কোত্থেকে এসছে? SKHOLE, স্কুল থেকে এসেছে। SKHOLE, স্কুল, এই স্কুল থেকে এসেছে স্কুল শব্দটা, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে বিদ্যালয়। তো এরকম ছোটোখাটো MCQ ব্যুৎপত্তিগত আকারে পড়ে রাখবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। কিন্তু এগুলোতে যা যা আমি বললাম গোটা বোর্ডটা পুরো খিচুড়ি হয়ে গেছে, চাল ডাল মিশে খিচুড়ি হয়ে গেছে, এত লিখলাম। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, নিজেরাও খাতায় নোট ডাউন করেছো। তো যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক সেইভাবেই কিন্তু বাড়িতে রেডি করতে হবে। এইভাবে যদি রেডি করতে পারো এই তৃতীয় অধ্যায়টা, তাহলে কেল্লা ফতে, তাহলে কেল্লা ফতে, তোমার কোনো টেনশন নাই, আমি আছি তোমার সাথে, আমি আছি। এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি পারবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। একটা গ্যারান্টি ওয়ারেন্টি সব আমি দিয়ে দিলাম,
টেনশন নিবা না, একদম 40-এ 40 কাকা, কোনো কথা হবে না। 40-এ 40 না পেলে আমাকে বলবা। তুমি যদি আমার গাইডেন্সে থেকে 40-এ 40 না পাও, আমি যেভাবে তোমাকে গাইড করব, হ্যাঁ তুমি যদি নিজে এখন মাতব্বরি করো না আমি সব জানি, তাহলে তো আলাদা ব্যাপার। কিন্তু তোমাকে বুঝতে হবে যে না, আমি একজন ছাত্র, আমি স্যারের সান্নিধ্যে থাকবো, স্যার যেভাবে আমাকে গাইড করছে আমি ওইভাবে পড়বো, তাহলেই কিন্তু তোমরা পারবে। আর যারা এখন লেটে অ্যাডমিশন নিচ্ছ তাদেরও টেনশনের কিছু নেই, সমস্ত ক্লাস রেকর্ডেড রয়েছে, ম্যাটেরিয়ালস রেকর্ডেড রয়েছে। গ্রুপে অ্যাড হলেই আগের যে দুটো ম্যাচ আমাদের খেলা হয়ে গেছে, সেই দুটো চ্যাপ্টার বা সেই দুটো ম্যাচ যা যা করিয়েছি সব তোমাদেরকে ডিটেলস দেওয়া হবে। কটা 6 মেরেছি, কটা 4 মেরেছি, কটা কভার ড্রাইভ, কটা ডট বল, সব বলে দেবো, সে টেনশন নাই, সব বলে দেবো। মাথায় ঢুকলো তো? কেমন লাগলো আজকের ক্লাস? জলদি কমেন্টস করে জানাও। প্রত্যেকের কিন্তু কাছ থেকে আমি কমেন্টস চাই যে কেমন লাগলো আজকের ক্লাস, এবং আজকের ক্লাসের জন্য তোমরা কত স্টার রেটিং দিতে চাইছো। 5 স্টারের মধ্যে 5 স্টারের মধ্যে কত স্টার তোমরা রেটিং দিতে চাইছো আজকে? 4 স্টার, 3 স্টার, না 5-এ 5টা স্টার? অবশ্যই কিন্তু স্টার রেটিং দিয়ে তোমরা আমাকে জানাবে আজকের ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো এবং ভালো মতো বুঝতে পেরেছো কিনা। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, কারণ তোমাদের জন্য যে ক্লাসগুলো আপডেট দেওয়া হবে, ফ্রি ক্লাস যেগুলো দেওয়া হবে, সেই ক্লাসগুলো দেখার সুযোগ যেন সবার প্রথমেই তুমি পাও। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা ক্লাসে যুক্ত হতে চাইছো আমাদের অনলাইন বা অফলাইন ক্লাস, অফলাইন তো মালদা ডিস্ট্রিক্টের জন্য, এবং যারা অনলাইন ক্লাসে জয়েন হতে চাইছো তারা 7063619127 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। নাম্বারটা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, নাম্বারটা কিন্তু বোর্ডেও লেখা রয়েছে। তোমরা যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস আর পাঠিয়ে দাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে আমাদের গ্রুপের সদস্য করে নেবে। মাথায় ঢুকেছে কি বললাম? তাহলে থাক, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে গুড নাইট, লাভ ইউ অল, টাটা।